হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আমার আজকের গল্প অনিল ভৌমিকের লেখা ফ্রান্সিসের অভিযানের অভিশপ্ত দ্বীপে ফ্রান্সিস। অতিকায় হাঙরের কামড়ে গুরুতর আহত ফ্রান্সিসের দিন কাটতে লাগল বিছানায় শুয়ে। ফ্রান্সিসের ডান হাঁটুর কাছে মাংস খুবলে নিয়েছিল সেই বড় হাঙরটা। ফ্রান্সিসের দুশ্চিন্তা বেড়েছে। ক্ষত সম্পূর্ণ না সারা পর্যন্ত বিছানায় পড়ে থাকা ছাড়া উপায় নেই। বয়স্ক বৈদ্য ভেন চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ক্ষত শুকোবার সব রকম ওষুধই ভেন ব্যবহার করছে, তবু ভয় যাচ্ছে না ওর মন থেকে। যদি ক্ষত বিষিয়ে ওঠে। ভেন 3 বেলা ওষুধ দিয়ে যাচ্ছে আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন ক্ষত বিষিয়ে না ওঠে। এই আশঙ্কার কথা, এই ভয়ের কথা ভেন কাউকে বলছে না। ওদিকে ফ্রান্সিসও মনে মনে ওর এই অসহায় অবস্থাটা মেনে নিতে পারছে না। ওর মতো দুঃসাহসী দৃপ্ত যুবক এইভাবে বিছানায় পড়ে আছে, এটা মারিয়াও মেনে নিতে পারছে না। কিন্তু উপায় তো নেই। মারিয়া দিন রাত সেবা শুশ্রূষা করে চলেছে। পাছে মারিয়ার মন দুর্বল হয়ে পড়ে, তাই ফ্রান্সিস মুখ বুজে সব জ্বালা যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। বন্ধুদের মুখে হাসি নেই। রাতে আর জাহাজের ডেকে নাচ গানের আসর বসে না। ওরা মাঝে মাঝেই এসে ফ্রান্সিসকে দেখে যায়, নীরবে নিজেদের কাজ করে যায়। ভেনের চিকিৎসার ওপর ওদের গভীর বিশ্বাস। ফ্রান্সিস নিশ্চয়ই সুস্থ হবে, আবার আগের মতো তলোয়ারের লড়াই চালাতে পারবে। দিন 7 মধ্যে ফ্রান্সিস খুবই দুর্বল হয়ে পড়ল। ও যদিও সেটা কাউকে বুঝতে দিচ্ছিল না, কিন্তু মনের দুশ্চিন্তা কাটতে চায় না। যদি সত্যি ও এভাবে মারা যায় তাহলে মারিয়ার কি হবে? বন্ধুরাই বা কী করবে? আস্তে আস্তে ফ্রান্সিস কিছুটা সুস্থ হল। ভেনের ওষুধ আর মারিয়ার শুশ্রূষায় ফ্রান্সিস দিন 15 মধ্যে মৃত শক্তি অনেকটাই ফিরে পেল। মারিয়া ও ফ্রান্সিসের বন্ধুরা নিশ্চিন্ত হল। এক সকালে ফ্রান্সিস হ্যারিকে ডেকে বলল, হ্যারি, আমি এখন অনেকটা সুস্থ, আর এখানে পড়ে থেকে কি হবে? জাহাজ ছাড়তে বলো, উত্তরমুখ, দেশের দিকে। হ্যারি সাঙ্কোদের ডেকে বলল সে কথা। সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। ছুটোছুটি করে নোঙর তুলল, পাল খাটালো, জাহাজ ছেড়ে দিল। কয়েকজন চলে গেল দাঁড় ঘরে। দ্রুত দাঁড় বাইতে লাগল। জাহাজ পূর্ণ গতিতে চলল। পালগুলো জোরালো বাতাসে ফুলে উঠল। জাহাজ সমুদ্রের ঢেউ ভেঙে দ্রুত ছুটল। ফ্রান্সিস আস্তে আস্তে হাঁটতে পারছে এখন। রাত হলে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ডেকে উঠে আসে ও। ধীরে ধীরে ডেকে পায়চারি করে। মাস্তুলের ওপর বসে থাকা নজরদার পেড্রোকে ডেকে বলে, পেড্রো, ঘুমিয়ে পড়ো না, নজর রাখো। পেড্রো গলা চড়িয়ে বলে, তুমি নিশ্চিন্ত থাকো, রাত জেগো না, তোমার বিশ্রামের ঘুমোবার খুব দরকার। এ সময় হ্যারিও ডেকে উঠে আসে। দুজনে কথা হয়। জাহাজ ঠিক দিকে যাচ্ছে কিনা, কবে নাগাদ দেশে পৌঁছনো যাবে,
এইসব নিয়ে আলোচনা চলে। দিন 15-20 নির্বিঘ্নেই কাটল। ঝড় বৃষ্টির মুখে পড়তে হয়নি, কিন্তু ডাঙার দেখা নেই। পেড্রো দিন রাত মাস্তুলের ওপর থেকে চারদিকে নজর রাখছে, কিন্তু চারদিকেই জল। ডাঙার কোনো চিহ্নই দেখতে পাচ্ছে না। ফ্রান্সিস এখন একটু খুঁড়িয়ে হলেও মোটামুটি হাঁটাচলা করতে পারছে। মাঝে মাঝে শাঙ্কো বিনেলোর সঙ্গে তলোয়ারের খেলা খেলে। আগের মতো তড়িৎ গতিতে অবশ্য চলাফেরা করতে পারছে না। বাঁ পায়ের জোর বেশ কমে গেছে। জাহাজ চলেছে, কিন্তু কোথায় ডাঙা? ফ্রান্সিস, হ্যারি বেশ দুশ্চিন্তায় পড়ল। ওদিকে জাহাজে পানীয় জল, খাদ্য ফুরিয়ে আসছে। ডাঙায় পৌঁছতেই হবে। বন্ধুরা পাল ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড় টেনে জাহাজের গতি বাড়াতে লাগল। জাহাজের গতি বাড়ল, কিন্তু ডাঙা চোখে পড়ছে না। সেদিন বিকেলে নজরদারের আসন থেকে পেড্রো হেঁকে পড়ল, ভাইসব, ডাঙা ডাঙা, পশ্চিম দিকে। সেই সময় মারিয়া প্রতিদিনকার মতো সূর্যাস্ত দেখবে বলে জাহাজটির রেলিং ধরে দাঁড়িয়েছিল। ওই আগে দেখতে পেল। বিকেলের ম্লান আলোয় দেখল একটা কালো টিলা, নিচে বেশ ঘন বনভূমি। ততক্ষণে ফ্রান্সিসরাও ডেকে উঠে এসেছে। স্থলভূমি দেখল সবাই। ফ্রান্সিস আর হ্যারি জাহাজ চালক ফ্রেজারের কাছে এলো। ফ্রান্সিস বলল, ফ্রেজার, কি করবে? তীরে জাহাজ ফেরাতে পারবে? আর কিছুটা এগুলো বলতে পারবো। ফ্রেজার হুইল ঘোরাতে ঘোরাতে বলল। জাহাজ আরও এগিয়ে গেল। ফ্রেজার হুইল বন্ধ করে বলল, হ্যাঁ, জল বেশ গভীর, জাহাজ তীরে ফেরানো যাবে। সন্ধে হয়ে এলো, এখনই জাহাজ ফেরানো উচিত হবে না, বিপদ হতে কতক্ষণ। ফ্রান্সিস বলল। তারপর শেষ বিকেলের আলোয় ভালোভাবে স্থলভূমিটা দেখল। একটা ছোট্ট বন্দর, কয়েকটা নৌকা বাঁধা, একটা জাহাজও নোঙর করা। হ্যারিও দেখল, বলল, কি করবে? এখন জাহাজ তীরভূমিতে ভিড়িয়ে নামব না, কাল সকালে নামব। আজ রাতটা জাহাজ তীর থেকে দূরেই থাক। উঁচু টিলার ধারে ধারে কিছু পাথর ও কাঠের বাড়িঘর দেখা গেল। লোক চলাচলও দেখা গেল। ফ্রান্সিস ভাবল, কি ধরনের লোক এরা জানা নেই। সকালে নেমে গিয়ে কথা বলা যাবে, তখনই বোঝা যাবে এটা কোনো দ্বীপ না কোনো দেশের অংশ। কথা বলে জানতে হবে সেসব। রাতে জাহাজটা এখানেই থাক। কোনো সৈন্য টৈন্য দেখা গেল না, তবু সাবধান থাকা ভালো। একটা জায়গা যখন, তখন নিশ্চয়ই রাজা টাজা নয়তো কোনো উপজাতির সর্দার গোছের কেউ আছে। যদি শত্রু ভেবে আমাদের আক্রমণও করে, তাহলে হয় নৌকোয় চড়ে নয় সাঁতরে পালিয়ে আসতে হবে। তাহলেও একবারে সবাই আসতে পারবে না, তখন লড়াই করতে হবে। রাতটা কাটুক। মুখ উঁচু করে ফ্রান্সিস গলা চড়িয়ে ডাকল, পেড্রো। পেড্রো চেঁচিয়ে উত্তর দিল, বলো। রাতে কড়া নজর রাখবে তীরের দিকে। আক্রান্ত হবার আগে আমরা যেন জানতে পারি, তৈরি হতে পারি। ফ্রান্সিস উঁচু স্বরে বলল, একটা মাছিকেও জাহাজে উঠতে দেব না। পেড্রোর সগর্ব উত্তর। হ্যারি হেসে বলল, ফ্রান্সিস, পেড্রোর ওপর ভরসা রাখো। ভরসা তো রাখতেই চাই, কিন্তু আগে 2-3 বার ওর নজরদারিতে ফাঁক থাকায় আমরা বন্দী হয়েছি। তখন অনেক চেষ্টায় মুক্তি পেয়েছি, কাজেই ওকে সাবধান করতেই হয়। রাতটা নির্বিঘ্নেই কাটল। পেড্রো সারা রাত সজাগ থেকে নজরদারি করেছে।
জাহাজ আক্রান্ত হয়নি। পরদিন সকালের খাবার খেয়ে ফ্রান্সিস সাঙ্কোকে ডেকে পাঠালো। সাঙ্কো এলো। ফ্রান্সিস বলল, সাঙ্কো, তুমি আর বিনেলো তৈরি হও, আমরা তীরে নামব। তলোয়ার নেবে? সাঙ্কো জিজ্ঞেস করল। না, আমরা তো লড়াই করতে যাচ্ছি না, খোঁজ খবর করতে যাব। কিন্তু খাদ্য পানীয় জল তো ফুরিয়ে এসেছে, হ্যারি বলল। আগেই বস্তা বা জলের পিপে নিয়ে যাব না, সব খোঁজ খবর করি তারপর। অল্পক্ষণের মধ্যেই সাঙ্কো আর বিনেলো তৈরি হয়ে এলো। ফ্রেজার হুইল ঘুরিয়ে ঘুরিয়ে জাহাজ তীরে ফেরালো। সাঙ্কো আর বিনেলো ধরাধরি করে পাটাতন পাতল। তিনজনে তীরে নামল। সামনেই বালিয়াড়ি এলাকা। ওরা বালির ওপর দিয়ে হেঁটে চলল। বেশ কিছু দূর যেতে দেখল বাড়িঘর দৌড় শুরু হয়েছে। বাড়িঘরের মধ্যে দিয়ে বালির রাস্তা চলে গেছে পশ্চিমমুখ। এটা বাজার এলাকা, দুপাশে দোকানপাট। বাজারের লোকজন অনেকেই বিদেশি পোশাক পরা ফ্রান্সিসদের দেখল। ওরা বুঝল না এই বিদেশিরা এখানে এসেছে কেন। স্থানীয় লোকেদের মাথায় লম্বা লম্বা চুল, গায়ে ঢোলাহাতা বিচিত্র রং বেরঙের পোশাক। ফ্রান্সিস দোকান দেখতে দেখতে চলল। কোথায় আটা ময়দা চিনির দোকান। বেশ কিছুটা যেতে একটা দোকান পেল বাঁ দিকে। বড় বড় বস্তায় ভরা আটা ময়দা চিনি বিক্রি হচ্ছে। ফ্রান্সিস দাঁড়িয়ে পড়ল। যাক, খাদ্য পাওয়া যাবে। আর কিছুটা এগোতে দেখল একটা গাছের নিচে 10-15টা ভেড়া নিয়ে একজন বসে আছে। ফ্রান্সিস দাঁড়িয়ে পড়ল। ভেড়াওয়ালার কাছে গিয়ে ভেড়ার দরদাম করতে লাগল। তখনই সাঙ্কো চাপা গলায় বলল, ফ্রান্সিস, ডান দিকে দেখো। ফ্রান্সিস ঘুরে দাঁড়ালো। দেখল তিনজন যোদ্ধা ঘোড়ায় চেপে আসছে। পরনে আঁটো সাঁটো সবুজ রঙের মোটা কাপড়ের পোশাক। ফ্রান্সিস গলা নামিয়ে বলল, ওদের দিকে তাকিও না, দরদাম চালিয়ে যাও। ফ্রান্সিসরা ঝুঁকে পড়ে দরদাম করতে লাগল। কিন্তু ওরা যোদ্ধা তিনজনের সজাগ দৃষ্টি এড়াতে পারল না। দাড়ি গোঁফওয়ালা সামনের যোদ্ধাটি হেঁকে বলল, এই, তোরা কোত্থেকে এসেছিস? ফ্রান্সিস মুখ ফিরিয়ে বলল, আমরা বিদেশি, ভাইকিং। বলেই ফ্রান্সিস মুখ ঘুরিয়ে নিল। এই উপেক্ষাটা যোদ্ধাটা সহ্য হল না। আবার হেঁকে বলল, আমার দিকে তাকিয়ে কথা বল। ফ্রান্সিস ফিরেও তাকালো না। যোদ্ধাটি এক হ্যাঁচকা মেরে কোমর থেকে তলোয়ার খুলে ফেলল। তারপর তলোয়ারের ডগাটা ফ্রান্সিসের কাঁধে বসিয়ে টানল। ফ্রান্সিসের জামা ছিঁড়ে গেল। চামড়ার বেশ কিছুটা কেটে গেল। রক্ত বেরিয়ে এলো। রক্ত দেখে ফ্রান্সিসের মেজাজ চড়ে গেল। ও লাফিয়ে উঠে যোদ্ধাটির তলোয়ার শুদ্ধ হাতটা কামড়ে ধরল। এরকম যে ঘটবে তিনজন যোদ্ধা স্বপ্নেও ভাবেনি। ওরা বুঝে উঠতে পারল না কি করবে। ওদিকে ফ্রান্সিসের কামড়ে দাড়ি গোঁফওয়ালা যোদ্ধার হাত রক্তাক্ত হল। ওর হাত থেকে তলোয়ার খসে পড়ল। ফ্রান্সিস যতটা সম্ভব দ্রুত তলোয়ারটা তুলে নিল। তারপর লাফিয়ে উঠে তলোয়ার চালালো ঘোড়ার পেটে বাঁধা চামড়ার বন্ধনীর ওপর। চামড়ার বন্ধনী কেটে গেল। ঘোড়ার পিঠ থেকে আসনের সঙ্গে যোদ্ধাটি গড়িয়ে বালির ওপর পড়ল। তারপর বালির ঢাল দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। আহত ঘোড়াটা লাফিয়ে উঠে ছুট লাগাল। দ্রুত ঘটে গেল সব। এতক্ষণে বাকি দুই যোদ্ধা যেন সম্বিত ফিরে পেল। ঘোড়া থেকে লাফিয়ে নেমে খাপ থেকে তলোয়ার খুলে তারা ফ্রান্সিসের দিকে ছুটে গেল। কিন্তু কিছু করার আগেই ফ্রান্সিসই ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুজনের সঙ্গে একজনের লড়াই।
এগিয়ে পিছিয়ে ফ্রান্সিস লড়াই চালালো, তবে সে খুব দ্রুত এদিক ওদিক সরতে পারছিল না। দুর্বল বাঁ পাটার জন্য একটু খোঁড়াচ্ছিল। সাঙ্কো এসব লক্ষ্য করে গলা ছড়িয়ে পড়ল। দুটোকে কি নিকেশ করব? না, আমি হার স্বীকার করব, ফ্রান্সিস হাঁপাতে হাঁপাতে বলল। তারপর হাতে তলোয়ার বালির ওপর ফেলে দিল। যোদ্ধা দুজনও তলোয়ার নামিয়ে হাঁফাতে লাগল। সাঙ্কো মনে ভীষণ দুঃখ পেল। ফ্রান্সিস কিনা তলোয়ারের লড়াইয়ে আজ হার স্বীকার করল। দাড়িগোফওয়ালা তখন বালিয়াড়ি থেকে উঠে এসেছে। ফ্রান্সিসের ফেলে দেওয়া তলোয়ারটা মাটি থেকে তুলে তাদের কাছে এসে বলল, তোদের কয়েদ ঘরে ঢোকাবার ব্যবস্থা করছি। ফ্রান্সিসরা কোনো কথা বলল না। চলো, দাড়িগোফওয়ালা পশ্চিম দিক দেখিয়ে বলল। ওর তলোয়ারের ঘা খাওয়া ঘোড়াটা একটু দূরে দাঁড়িয়েছিল। একজন যোদ্ধা গিয়ে ঘোড়াটা নিয়ে এলো। যোদ্ধারা কেউ আর ঘোড়ায় উঠল না। ফ্রান্সিসরা কোনো কথা না বলে পশ্চিমমুখ হাঁটতে লাগল। পেছনে ঘোড়ার রাস ধরে যোদ্ধারা চলল। বালি ভরা রাস্তা ধরে চলল সবাই। দুধারের বাড়িঘর থেকে লোকজন ফ্রান্সিসদের দেখতে লাগল। কে জানে কি অপরাধ করেছে এই বিদেশিরা, তবে রাজা জোস্তাকের পাল্লায় পড়েছে। এদের কপালে দুঃখ আছে। রোদের তাপ ক্রমশ বাড়ছে। সমুদ্রের দিক থেকে জোর হাওয়া ছুটে আসছে। ধুলো বালি উঠছে। ফ্রান্সিসদের মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তারপর আবার হাঁটছে। হাঁটতে হাঁটতে বিনেলো ফ্রান্সিসের কাছে এলো। মৃদু স্বরে বলল, ফ্রান্সিস, আমরা তাহলে বিপদে পড়লাম? এখনো বুঝতে পারছি না, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের। বেশ কিছুটা দূরে দেখা গেল গাছপালা, বাড়ি ঘরদোর। দরজা জানলা থেকে বাড়ির মেয়েরা ওদের বেশ অবাক চোখে দেখতে লাগল। পাথরে চাঙড় গেথে তৈরি বাড়িঘর, মাথায় শুকনো ঘাস পাতার ছাউনি। ঘরদোরের শেষে ডান দিকে একটা বড় লম্বাটে বাড়ি। বাড়িটার মূল ফটকের সামনে খোলা তলোয়ার হাতে কয়েকজন প্রহরী দাঁড়িয়ে। প্রহরীদের সামনে এসে সবাই দাঁড়াল। দাড়িগোফওয়ালা সৈন্যটিকে দেখে প্রহরীরা পথ ছেড়ে দিল। ফ্রান্সিসদের নিয়ে সৈন্যটি বাড়িটার মধ্যে ঢুকল। সামনেই রাজসভা। সৈন্যটি ফ্রান্সিসদের নিয়ে এগিয়ে গেল। রাজা জোস্তাক কাঠ আর পাথরে তৈরি সিংহাসনে বসে আছে। দুপাশের আসনে মন্ত্রী ও সভাপতি। রাজসভায় তখন বিচার টিচার চলছিল বোধহয়। সেসব নিয়েই রাজা জোস্তাক ব্যস্ত ছিল। ফ্রান্সিসদের এক নজর দেখল শুধু। রাজা জোস্তাক বয়স্ক মানুষ, রোগাটে চেহারা, মুখে দাড়ি গোঁফ, গায়ে পাতলা কাপড়ের পোশাক, আলখাল্লা মতো। সৈন্যটির সঙ্গে ফ্রান্সিসরা দাঁড়িয়ে রইল। একসময় বিচার পর্ব শেষ হল। রাজসভায় উপস্থিত লোকজন চলে যেতে লাগল। রাজা জোস্তাক দাড়িগোফওয়ালা সৈন্যটিকে আঙুল তুলে এগিয়ে আসতে ইঙ্গিত করল। সৈন্যটি এসে দাঁড়াল রাজার সামনে। মাথা একটু নুইয়ে অভিবাদন জানিয়ে ফ্রান্সিসদের দেখিয়ে বলতে লাগল, এরা বিদেশি, সমুদ্র তীরের বন্দরে জাহাজ ভিড়িয়েছে, তারপর আপনার রাজত্বে এসেছে। এদের এত সাহস যে বন্দি করতে গেলে এরা আমাকে আক্রমণ করে। অবশ্য তলোয়ারের লড়াইয়ে হেরে গেছে। এদের বন্দি করে এনেছি। এখন আপনার বিচার। রাজা জোস্তাক এবার ফ্রান্সিসদের দিকে তাকালো। চোখ পিটপিট করে বলল, তোমরা কোন দেশের মানুষ? আমরা ভাইকিং, পশ্চিম ইউরোপে আমাদের দেশ। এই দোরমার রাজ্যে এসেছ কেন? কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি এখানে। আশ্চর্য, কোনো কারণ নেই এখানে এসে হাজির হলে। আমি আর আমার বন্ধুরা জাহাজে চড়ে দ্বীপ দেশে ঘুরে বেড়াই। নতুন নতুন দেশ, সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রা দেখতে ভালো লাগে। তাদের মঙ্গল করার চেষ্টা করি, শুধু এইটুকু।
অবাক কাণ্ড! এইটুকু কি কম হলো? তবে আর একটা কাজ আমরা করি, ফ্রান্সিস বলল। সেটা কি? রাজা জানতে চাইল। কোনো গুপ্ত ধনভাণ্ডারের খোঁজ পেলে সেসব উদ্ধার করি, বুদ্ধি খাটিয়ে, পরিশ্রম করে, কখনো জীবনের ঝুঁকি নিয়ে। রাজা জোস্তাক এবার হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, এইবার আসল ব্যাপারটা বোঝা গেল। গুপ্তধন চুরি করে পালানো তোমাদের পেশা। আমাদের ভুল বুঝবেন না, আমরা সাংকেতিক চিহ্ন, নকশা বা ম্যাপ দেখে গুপ্তধন উদ্ধার করেছি, কিন্তু সেই গুপ্তধনের আসল মালিককে সব দিয়ে দিয়েছি। একটা স্বর্ণ মুদ্রাও কখনো নিইনি। ফ্রান্সিস বলল, বলো কি, এত আদর্শবাদী তোমরা! হ্যাঁ, খুব কম রাজা আমাদের সঠিক চিনেছেন। আপনিও তেমনি আমাদের অবিশ্বাস করছেন। রাজা জোস্তাক ডান হাত নেড়ে বলে উঠল, আমারও বিশ্বাস হচ্ছে না। যা হোক, তোমাদের কয়েদ ঘরেই থাকতে হবে। আমরা তো কোনো অপরাধ করিনি, তবে আমাদের বন্দি করা হবে কেন? সোজা কথা, আমি তোমাদের বিশ্বাস করি না। ওসব আদর্শবাদ আমি বিশ্বাস করি না। শাস্তি সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই তোমাদের আসল উদ্দেশ্যের কথা তোমরা বলতে বাধ্য হবে। আমার একটাই অনুরোধ, ফ্রান্সিস বলল, আমাদের বিশ্বাস করুন। না, তোমাদের কয়েদ ঘরেই বন্দি থাকতে হবে। কতদিন থাকতে হবে? শাঙ্কো বলল, যতদিন না স্বীকার করছো যে তোমরা ঠগ, প্রবঞ্চক। ফ্রান্সিস বুঝল রাজা কিছুতেই তাদের বিশ্বাস করবে না, কাজেই হাল ছেড়ে দিতে হলো। এখন রাজা ওদের নিয়ে কি করে সেটাই দেখার। রাজা জোস্তাক সেনাপতিকে কি বলল? সেনাপতি আসন থেকে উঠে ফ্রান্সিসদের কাছে এলো, বলল, আমার সঙ্গে চলো। সেনাপতি আগে আগে হেঁটে রাজসভার বাইরে এলো। ফ্রান্সিসরাও এলো। তখন চারজন যোদ্ধা ফ্রান্সিসদের ঘিরে দাঁড়ালো। রাজবাড়ির বাইরে এসে দাঁড়ালো সবাই। রাজবাড়ির উত্তর কোণার দিকে এগিয়ে চলল। একদম শেষে একটা পাথরের ঘর, বোঝাই যাচ্ছে ওটা কয়েদখানা। বেশ শক্তপোক্তভাবে তৈরি, লোহা আর কাঠের তৈরি দরজা। দুজন প্রহরী খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে। দুজন মাথায় একটু নুইয়ে সেনাপতিকে সম্মান জানালো। তারপর একজন গিয়ে দরজার বড় তালাটা খুলে দিল। প্রহরী দুজন ফ্রান্সিসদের ঠেলে কয়েদ ঘরে ঢুকিয়ে দিল। প্রায় অন্ধকার ঘর। দরজার মাথায় একটা নিভু নিভু মশাল জ্বলছে। ঘরের অন্ধকার কাটেনি তাতে। চোখে অন্ধকার সয়ে আসতে ফ্রান্সিস দেখল ঘরটা খুব ছোট নয়। চারপাশে পাথরের দেওয়াল, সামনের দিকে উঁচুতে একটা ফোকর, যা আলো হাওয়া ওই ফোকর দিয়েই আসছে। মেঝে শুকনো ঘাস পাতা। দুজন প্রহরী হাতে দড়ি নিয়ে ঢুকল। একে একে ফ্রান্সিসদের হাত বাঁধল, পা খোলাই রইল। একটা লম্বা দড়ি দেওয়ালের একপাশে গাঁথা ছিল। প্রহরীরা সেই দড়ি ফ্রান্সিসদের দড়ি বাঁধা হাতের মধ্যে দিয়ে টেনে দেওয়ালের অন্য পাশে গাঁথা পেরেকে বেঁধে দিল। তারপর চলে গেল। ফ্রান্সিস হাতে দড়ি বাঁধা অবস্থাতেই ঘাস পাতার বিছানায় শুয়ে পড়ল। তাকিয়ে রইল জানলার মতো ফোকরটার দিকে। শাঙ্কো ওর কাছে এলো, বলল, ফ্রান্সিস, দড়ির টানা দিয়ে হাত বেঁধে দিয়েছে, পাহারাও বেশ কড়া দেখলাম। ভেবো না পালাবার ছক করছি। ফ্রান্সিস চোখ বুজে বলল, সেটা খুব সহজ হবে না।
শাঙ্কো বলল, জানলার মতো ফোকরটার বাইরে তাকাও, কি দেখছো? ফ্রান্সিস জানতে চাইল। একটা বিরাট গাছের ডালপালা। ওই পথেই পালাতে হবে। একটু ভেবে নিয়ে শাঙ্কো বলল, ওই খুঁদলটায় ওঠাই হবে সমস্যা। আমার কাঁধে দাঁড়াবে বিনেলো, বিনেলোর কাঁধে তুমি। তখন ফ্রান্সিস থেমে গেল। কিন্তু তুমি ওই পা নিয়ে দুজনের ভার সামলাতে পারবে? পারতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর পালাতে হলে আজ রাতেই পালাতে হবে। প্রহরীরা সবেমাত্র আমাদের বন্দি করেছে। আমরা যে পালাবার ফন্দি ফিকির জানি, এটা ওরা এখনো বুঝতে পারেনি। দেরি হলে ওরা বুঝে ফেলবে, তখন পাহারার কড়াকড়ি বাড়ানো হবে। পালাবার সব রাস্তাই বন্ধ হয়ে যাবে। কাজী আজ রাতটাই পালাবার উপযুক্ত সময়। রাতের খাওয়া সেরেই কাজে নামবো, তৈরি থেকো। দুপুর হলো। প্রহরীরা লম্বাটে শুকনো পাতা পেতে খেতে দিয়ে গেল। সামুদ্রিক মাছের ঝোল, আনাজের ঝোল আর আধ পোড়া রুটি। খেতে খেতে ফ্রান্সিস বরাবর যা বলে তাই বলল, খাবার মোটামুটি সুস্বাদু, পেট পুড়ে খাও, শরীর ঠিক রাখো। ওরা আরও রুটি চেয়ে নিয়ে খেলো। বিকেল হলো, প্রহরী বদল হলো, তবে দুজনই রইল, সংখ্যা বাড়ল না। এতে ফ্রান্সিস অনেকটা নিশ্চিন্ত হলো। রাতে একটু তাড়াতাড়ি খেতে দেওয়া হলো, সেই পোড়া রুটি আর আনাজপাতির ঝোল। খাওয়া সেরে শুয়ে পড়ল ফ্রান্সিসরা। চাপা স্বরে ফ্রান্সিস বলল, একটু ঘুমিয়ে নাও, গায়ে জোর পাবে। এক প্রহরী নতুন মশাল জেলে দিয়ে গেল। রাত বাড়ল। একসময় ফ্রান্সিস উঠে বসল। মেঝে হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে দেখল দুই প্রহরী একটু দূরে একটা কাটা গাছের গুড়িতে বসে আছে, তরোয়াল কোষবদ্ধ। ফিরে এসে মৃদু স্বরে ডাকল, শাঙ্কো। শাঙ্কো ঘুম ভেঙে দ্রুত উঠে বসল। ফ্রান্সিসের সামনে গেল। ফ্রান্সিস বাঁধা হাত দুটো শাঙ্কোর জামার ঢোলা গলার ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। শাঙ্কোর ছোড়াটা তুলে আনল। তারপর সেটা শাঙ্কোর হাত বাঁধা দড়িতে ঘষতে লাগল। আস্তে আস্তে দড়িটা কেটে গেল। শাঙ্কো এক হ্যাঁচকা টানে সবটা দড়ি ছিঁড়ে ফেলল। এবার সে ছোড়াটা নিয়ে একে একে ফ্রান্সিস আর বিনেলোর হাতের দড়ি কেটে ফেলল। বন্ধনমুক্ত ফ্রান্সিস দেওয়াল গাঁথা পেরেক থেকে লম্বা দড়িটা খুলে নিল। শাঙ্কো হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল। দেখল প্রহরী দুজন অনড় বসে আছে। ও ফিরে এলো। ফ্রান্সিস আস্তে আস্তে জানলা মতো খোদলটার নিচে গিয়ে দাঁড়ালো। চাপা স্বরে বলল, শাঙ্কো, দড়ির একটা মাথা কোমরে জড়িয়ে নাও। ওই মাথাটা বাইরে বেরিয়ে গাছের গায়ে বাঁধবে। আমরা ওই দড়ি বেয়ে পালাবো। কিন্তু খোদলটার কাছে তো উঠতে হবে, শাঙ্কো বলল। আমার কাঁধে বিনেলো উঠবে, বিনেলোর কাঁধে তুমি। বাইরে বেরিয়ে হাতের কাছে গাছের ডাল পাবে। আমার ছক বুঝতে পেরেছ? সাবাস ফ্রান্সিস। শাঙ্কো চাপা গলায় বলে উঠল। তারপর বলল, কিন্তু ফ্রান্সিস, আমাদের দুজনের ভার তুমি বইতে পারবে? তোমার বাঁ পা। ফ্রান্সিস বাধা দিয়ে বলল, পারতেই হবে, আমি বসছি। ফ্রান্সিস খোদলটার ঠিক নিচে উবু হয়ে বসল। বিনেলো ফ্রান্সিসের কাঁধে দু পা রেখে উঠল। শাঙ্কো ফ্রান্সিসের কাঁধে পা রেখে আস্তে আস্তে বিনেলোর কাঁধে দু পা রাখল। ফ্রান্সিস পাথরের দেওয়ালে দু হাত চেপে উঠতে লাগল। সবটা উঠে দাঁড়াতে ফ্রান্সিসের কষ্টই হচ্ছিল, কারণ বাঁ পায়ে তেমন জোর পাচ্ছিল না। দাঁত চেপে ও কষ্ট সহ্য করতে লাগল।
ফ্রান্সিসকে বেশিক্ষণ কষ্ট করতে হলো না, কারণ শাঙ্কো ততক্ষণে খোঁদলটা ধরে ফেলেছে। ও খোঁদলটায় পা রাখতেই ফ্রান্সিস বিনেলোকে কাঁধে নিয়ে আস্তে আস্তে বসে পড়ল। বিনেলো ফ্রান্সিসের কাঁধ থেকে নেমে এলো। ওদিকে শাঙ্কো খোঁদল থেকে হাত বাড়িয়ে গাছের একটা ডাল ধরে ফেলেছে। ও গাছে উঠে পড়ল। কোমর থেকে দড়ির মাথাটা খুলে গাছের কাণ্ডে জড়িয়ে বাঁধল। পাখির ডাক নকল করে শেষ দিল। কয়েদ ঘরে ফ্রান্সিসরা শুনল সেই পাখির ডাক। ফ্রান্সিস বুঝল দড়ি বাঁধা হয়ে গেছে। দড়ি ধরে টেনে দেখল, তারপর বিনেলোকে বলল, যাও, দড়ি ধরে খোঁদলটায় উঠে পড়ো, তারপর গাছের ডাল ধরে নেমে যাও, জলদি। বিনেলো আর দেরি করল না। দড়ি টেনে ধরে খোঁদলটায় উঠল, তারপর হাত বাড়িয়ে গাছের ডাল ধরে ধরে গাছের কাণ্ডে পা রেখে মাটিতে নেমে এলো। অনুজ্জ্বল চাঁদের আলোয় শাঙ্কোকে দেখতে পেল না। পায়ের কাছে লম্বা লম্বা ঘাস প্রায় কোমর পর্যন্ত উঠে এসেছে। শাঙ্কোর চাপা স্বর শুনল সে, শুয়ে পড়ো। বিনেলো সঙ্গে সঙ্গে ঘাসের মধ্যে শুয়ে পড়ল। ওদিকে ফ্রান্সিস কয়েদ ঘরের মশালটা বাঁ হাতে নামিয়ে আনল, তারপর দড়ি টেনে ধরে খোঁদলটায় এলো। ওখান থেকেই হাতের মশালটা কয়েদ ঘরের ঘাসের মেঝের মধ্যে ছুঁড়ে ফেলল। দপ করে আগুন জ্বলে উঠেই দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। ফ্রান্সিস খোঁদল থেকে এক লাফে গাছের কাণ্ডটা জড়িয়ে ধরল। দ্রুত নিচে নেমে এলো। চাপা স্বরে বলে উঠল, জলদি বন্দরের দিকে ছোট। ঘাসের আড়াল থেকে শাঙ্কো বিনেলো উঠে দাঁড়ালো। তিনজনেই ছুটতে শুরু করল। ততক্ষণে কয়েদ ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। প্রহরী দুজন পরিত্রাহী চিৎকার শুরু করেছে। সৈন্যাবাস থেকে সৈন্যরা ছুটে আসতে লাগল। কাঠের বালতি করে এক পাশের জলা থেকে জল ভরে নিয়ে এসে জল ছড়াতে লাগল, কিন্তু আগুন নিভল না। ঘরের ওপারের ছাউনি জ্বলে উঠল। আগুনে পোড়া পাথর কাঠ ধূপ ধাপ পড়তে লাগল। দুজন সৈন্য ছুটল সেনাপতিকে খবর দিতে। শয়নকক্ষে সেনাপতির ঘুম ভেঙে গেছে। বুঝে উঠতে পারল না বাইরে এত চেঁচামেচি কিসের জন্য। আগুন 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 কথাটা শোনা যাচ্ছিল। সেনাপতি বিছানা থেকে নেমেছে সবে। তার বাড়ির প্রহরী ছুটে এলো। কি ব্যাপার, বাইরে এত চেঁচামেচি কিসের? মানবর, কয়েদ ঘরে আগুন লেগেছে। কি করে আগুন লাগলো? মানবর, তা তো বলতে পারবো না। একজন যাও, রাজামশাইকে খবর দাও, কয়েদ ঘরে আগুন লেগেছে, উনি যেন আসেন। সেনাপতি বলল। একজন প্রহরী ছুটে চলে গেল। সেনাপতি চলল কয়েদ ঘরের দিকে। জ্বলন্ত কয়েদ ঘরের সামনে এসে দাঁড়ালো সেনাপতি। তখনই দরজাটা ভেঙে পড়ল। সেনাপতি একজন প্রহরীকে বলল, ঘরে তিনজন বন্দী ছিল, তারা কোথায়? বোধহয় পুড়ে মরে গেছে, প্রহরী বলল। কি করে বুঝলে? ওদের চিৎকার কান্না শুনতে পেয়েছিলে? না, প্রহরী মাথায় এপাশ ওপাশে করল। আগুনে পুড়তে থাকলে নিশ্চয় চেঁচামেচি করতো। কথাটা বলে সেনাপতি দেখল পোড়া ঘরের আগুন অনেকটাই কমে এসেছে তখন। সেনাপতি দরজার কাছে এলো, ভালো করে ঘরের মধ্যে তাকালো। আগুনের আলোয় দেখল ঘরের মধ্যে কোনো পোড়া শরীর নেই। তার মানে তিন বন্দী পুড়ে মরেনি, নির্ঘাত পালিয়েছে। পালাবার সময় আগুন লাগিয়ে গেছে। সেনাপতি একবার চারদিকে তাকালো। দাড়িগোফওয়ালা সৈন্যটিকে কাছে আসতে ইঙ্গিত করল। সৈন্যটি কাছে এলে বলল, যে তিন বিদেশিকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, তাদের জাহাজ সমুদ্র তীরের বন্দরে নোঙর করা আছে। হ্যাঁ। বন্দিটা পালিয়েছে। যদি থাকতো তাহলে ওদের পোড়া শরীর পাওয়া যেত। নিশ্চয়ই জাহাজ ঘাটায় যাবে। তুমি 7 জন ঘোড়সওয়ার সৈন্যকে নিয়ে এসো, জলদি।
জাহাজে ওঠার আগেই ওদের বন্দি করতে হবে। বালির ওপর দিয়ে ওরা জোরে ছুটতে পারবে না, ধরা পড়বেই। যাও। দাড়িগোফওয়ালা তখনই ছুটল সৈন্যাবাসের দিকে। তখনই রাজা জোস্তাক এলো, দেখল কয়েদঘরের পোড়া কাঠামো। সেনাপতি যা যা ভেবেছে, যা যা করেছে, সবই পড়ল। রাজা মন দিয়ে শুনল, কিন্তু কোনো কথা বলল না। সেই সময় 7 জন ঘোড়সাওয়ার সৈন্য খোলা তলোয়ার শূন্যে ঘোরাতে ঘোরাতে সেখানে এলো। সেনাপতি গলা চড়িয়ে পড়ল। 3 জন বন্দী ওই জাহাজ ঘাটার দিকে পালিয়েছে। 3টেকেই পাকড়াও করো, ঘোড়া ছোটাও। সাতজন সৈন্যই ঘোড়া ছোটালো। বাকি সৈন্যদের দিকে তাকিয়ে সেনাপতি বলল, জাহাজে নিশ্চয়ই এই বন্দীদের সাঙ্গপাঙ্গ আছে। তোমরা যাও, ঘোড়সাওয়ার সৈন্যদের সাহায্য করবে। বন্দী 3 জনকে ধরা চাই। জাহাজ আক্রমণ করবে না। বন্দী 3 জনের দলের লোকেদের পরে বুদ্ধি খাটিয়ে 1 ফোঁটা রক্ত না ঝরিয়ে কবজা করব। কাজেই লড়াই নয়। সৈন্যরা হৈ হৈ করতে করতে জাহাজ ঘাটের দিকে ছুটল। ওদিকে ফ্রান্সিসরা যতটা দ্রুত সম্ভব ছুটতে লাগল। ফ্রান্সিস ওর পায়ের জন্য সমান গতি রেখে ছুটতে পারছিল না, মাঝে মাঝেই একটু পিছিয়ে পড়ছিল। শাঙ্কো বিনেলো একটু থেমে ফ্রান্সিসের কাছে আসছিল, আবার 3 জন একসঙ্গে ছুটছিল। 3 জনেই তখন মুখ হাঁ করে হাঁপাচ্ছে। ফ্রান্সিস একবার দ্রুত পিছন দিকে তাকিয়ে চমকে উঠল। ধুলোবালি উড়িয়ে ঘোড়সাওয়ার সৈন্য ছুটে আসছে। ফ্রান্সিস হাঁপাতে হাঁপাতে বলল, শাঙ্কো, জোরে ছোট। ওরা ততক্ষণে জাহাজ ঘাটের অনেকটা কাছে চলে এসেছে। ও আবার পেছনে তাকালো, বুঝল শেষ রক্ষা হবে না। জাহাজঘাট পর্যন্ত দূরত্ব বেশি কমানো যাবে না, তবু ছুটল। যখন জাহাজঘাটের কাছে এসে পৌঁছল ওরা, ঘোড়সাওয়ার সৈন্যরা চিৎকার করতে করতে ফ্রান্সিসদের প্রায় ঘাড়ের ওপর এসে পড়ল। মুহূর্তে ফ্রান্সিসদের ঘিরে ফেলল ওরা। জাহাজঘাট তখন হাত কুড়ি দূরে। ফ্রান্সিস বালির ওপর বসে পড়ল, মুখ হাঁ করে হাঁপাতে হাঁপাতে বলল, শাঙ্কো, আর ছুটতে যেও না। ওরা তলোয়ার চালাবে, বসে পড়ো। শাঙ্কো বুঝল বিপদের গুরুত্ব। সৈন্যরা তলোয়ার চালিয়ে ওদের হত্যা করতে পারে। শাঙ্কো আর বিনেলো বালির ওপর বসে পড়ল। ওদিকে ঘোড়সাওয়ার সৈন্যদের চিৎকারে ফ্রান্সিসের অনেক বন্ধুরই ঘুম ভেঙে গেল। তখন ভোর হয়ে গেছে। রোদ পড়েছে জাহাজে, সমুদ্রে, বালি ঢাকা এলাকায়। হ্যারি কেবিন ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। সিঁড়ির দিকে ছুটতে ছুটতে চেঁচিয়ে বলতে লাগলো, ভাই সব, তলোয়ার নাও, ডেকে উঠে এসো। নিশ্চয়ই ফ্রান্সিসরা বিপদে পড়েছে। ঘুম ভেঙে সবাই ডেকে উঠে এলো। ফ্রান্সিসদের ঘিরে ধরা ঘোড়সাওয়ার সৈন্যদের দেখল। হ্যারি বুঝে উঠতে পারল না কি করবে। কয়েকজন বন্ধু তলোয়ার হাতে ছুটে এসে বলল, হ্যারি, ফ্রান্সিসদের বন্দি করা হয়েছে, লড়াই করে ওদের মুক্ত করব, চলো তীরে নামি। তখনই ফ্রান্সিস উঠে দাঁড়ালো, যতটা সম্ভব গলা চড়িয়ে বলল, তোমরা জাহাজ থেকে নেমো না। না, আমরা লড়াই করে তোমাদের মুক্ত করব, কয়েকজন ভাইকিং বন্ধু বলে উঠল। ফ্রান্সিস আবার গলা চড়িয়ে বলল, এখন পাগলামির সময় নয়, আমরা 3 জনই নিরস্ত্র। এই মুহূর্তে ওরা আমাদের মেরে ফেলতে পারে। এখন লড়াইয়ের পরিস্থিতি নয়, মাথা ঠান্ডা রাখো। জাহাজ থেকে কেউ তলোয়ার হাতে নামবে না। আবার শুনে রাখো, লড়াই নয়। হ্যারিও 2 হাত তুলে বলে উঠল, ভাই সব, ফ্রান্সিসের কথা মেনে চলো। বন্ধুরা সব তলোয়ার হাতে দাঁড়িয়ে রইল।
ততক্ষণে খোলা তলোয়ার হাতে দলে দলে সৈন্যরা এসে জাহাজ ঘাটে জড়ো হলো। ফ্রান্সিসের বন্ধুরা এবার বুঝতে পারল ফ্রান্সিস সঠিক কথাই বলেছে। এত সৈন্যের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয়। ওদিকে বেশ কয়েকজন খোলা তলোয়ার হাতে ফ্রান্সিসদের ঘিরে দাঁড়ালো। ফ্রান্সিসদের পিঠে তলোয়ারের খোঁচা দিয়ে রাজধানীর দিকে হাঁটতে ইঙ্গিত করল। ফ্রান্সিসরা হাঁটতে শুরু করল। ওরা এই ভেবে নিশ্চিন্ত হলো যে একটা অবধারিত লড়াই এড়ানো গেছে। হাঁটতে হাঁটতে বিনেলো ফ্রান্সিসের কাছে এলো। বলল, খুব বুদ্ধি করে পালিয়েছিলাম, কিন্তু ধরা পড়তে হলো। এবার কোথায় আমাদের বন্দি করে দেখি? নিশ্চয়ই মজবুত কোনো ঘরে আটকাবে, পাহারার কড়াকড়িও বাড়াবে। ওর মধ্যেই পালাবার ছক কষতে হবে। পারবে, বিনেলো একটু হতাশার সঙ্গেই বলল। সব দেখি টেকি উপায় একটা বের করতেই হবে। ফ্রান্সিসদের রাজবাড়ির সামনে নিয়ে আসা হলো। রাজবাড়ির সদর দেউড়িতে সেনাপতি দাঁড়িয়েছিল। ফ্রান্সিসদের দেখে সেনাপতি দুজন প্রহরীকে কি বলল। প্রহরী দুজন এগিয়ে এসে ফ্রান্সিসদের নিয়ে চলল। রাজবাড়ির পূব কোণায় একটা তালাবন্ধ ঘরের সামনে এসে প্রহরী দুজন দাঁড়ালো। একজন প্রহরী কোমরে ঝোলানো চাবির গোল গোছা থেকে চাবি নিয়ে দরজা খুলল। সৈন্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা কয়েকজন এসো, অস্ত্র শস্ত্র বার করতে হবে। বোঝা গেল এটা অস্ত্র ঘর। অস্ত্র শস্ত্র সরিয়ে ফেলে এই ঘরেই ফ্রান্সিসদের বন্দি করে রাখা হবে। প্রহরী আর সৈন্যরা মিলে ঢাল, তলোয়ার, বর্শা ঘর থেকে বের করে এনে ঘরের সামনে স্তূপাকার করল। সৈন্যরাও তাদের অস্ত্রশস্ত্র রাখল সেখানে। ফাঁকা ঘরে ফ্রান্সিসদের ঢোকানো হলো। দম বন্ধ করা ঘর, লোহা আর কাঠ দিয়ে তৈরি দরজা, ফাঁক ফোকর বলে কিছু নেই। এই দিনের বেলায়ও ঘর অন্ধকার। ঘরের ভেতরে বেশ গরম। পাথরের মেঝে ঘাস পাতা বিছানো নেই। কঠিন পাথরের মেঝে ফ্রান্সিস বসে পড়ল। পাশে সাঙ্কো বিনেলেও বসল। এই ঘরে তো দম বন্ধ হয়ে মরে যাব, সাঙ্কো বলল মৃদু স্বরে। এখানে কিভাবে পাহারা দেয়, কিভাবে খেতে দেয়, এসব দেখি, তারপর পালাবার ছক কষব। তবে পালানো খুব সহজ হবে না, লড়াইও করতে হতে পারে, দেখা যাক। তখনই ওরা দেখল চারজন প্রহরী এসে দরজার সামনে দাঁড়ালো, হাতে খোলা তরোয়াল। দরজা বন্ধ করে দেওয়া হলো। দুপুরে দরজা খোলা হলো। দুজন প্রহরী দরজায় দাঁড়ালো, বাকি দুজন বাইরে রইল। দুজন রাঁধুনি খাবার দিয়ে গেল, রুটি, মাছ আর আনাজের ঝোল। ফ্রান্সিসরা খাবার চেয়ে নিয়ে পেট ভরে খেল। সন্ধ্যা হল। প্রহরী একটা মশাল জেলে দিয়ে গেল। রাতে অসহ্য গুমোট গরমে ফ্রান্সিসদের প্রায় ঘুমই হল না। ভোর হতে সাঙ্কো বলল, ফ্রান্সিস, আমরা তো গরমে সেদ্ধ হয়ে যাব। দেখছি, সেনাপতির সঙ্গে কথা বলতে হবে। সকালে সেনাপতি এলে দরজা খোলা হলো। সেনাপতি দরজায় এসে দাঁড়ালো, একটু হেসে বলল, কয়েদ ঘরে আগুন লাগিয়ে পার পাবে ভেবেছিলে, এবার এই অস্ত্র ঘরে মরো। এখনই মরবার ইচ্ছে নেই, সাঙ্কো বলল। মরতেই হবে, সেনাপতি বলল। একটা কথা বলছিলাম, ফ্রান্সিস বলল। বলো। সেনাপতি ফ্রান্সিসের দিকে তাকালো। ঘোড়া রাস্তা বলেও জানলা থাকে, এই ঘরে তাও নেই। অস্ত্র ঘরে কেউ জানলা রাখে না। কিন্তু আমরা তো অস্ত্র নই, মানুষ, আমাদের তো শ্বাস প্রশ্বাস নিতে হয়। তাহলে কি দেওয়াল ভেঙে জানলা করে দিতে হবে? সেনাপতি একটু কড়া গলায় বলল। তাহলে তো খুবই ভালো হয়, সাঙ্কো অমায়িক হেসে বলল। আবতার,
রাজাকে একবার বলে দেখো না, উল্টে তোমাদের হাত পা বেঁধে রাখার হুকুম দেবে। ঠিক আছে, এখন তো রাজা রাজসভায় আসবেন, আমাদের নিয়ে চলুন, ফ্রান্সিস বলল। কোনো লাভ নেই। সেনাপতি মাথায় এপাশ ওপাশ করে বলল, তবু আমাদের সমস্যার কথাটা একবার বলে দেখি। তাহলে সত্যি কথাটাই বলি। সেনাপতি একটু থেমে বলল, আজ রাতেই তোমাদের জাহাজের সঙ্গীদের বন্দি করা হবে। সবাইকে এই ঘরে বন্দি করে রাখা হবে। ফ্রান্সিস চমকে উঠল। তাহলে সেনাপতি অনেক দূর ভেবে রেখেছে। বন্ধুদের আর সাবধান করার উপায় নেই, ওদের বন্দিদশা মেনে নিতেই হবে। ফ্রান্সিস বলল, আমাদের বন্দি করার অর্থ কি? আমরা তো রাজা জোস্তাকের কোনো ক্ষতি করিনি। সেসব বুঝি না, রাজার হুকুম। সেনাপতি কথাটা বলে চলে যেতে উদ্যত হল। ফ্রান্সিস বলল, আমরা রাজার সঙ্গে দেখা করব। বললাম তো, রাজার সঙ্গে দেখা হবে না। আমাদের অনুরোধ, রাজাকে একবার বলে দেখুন, ফ্রান্সিস বলল। বেশ, বলছি। সেনাপতি চলে গেল। সাঙ্কো বলল, ফ্রান্সিস, এরকম অনুরোধ আর করো না। উপায় নেই সাঙ্কো, এরা আমাদের জাহাজ আক্রমণ করবে, বন্ধুদের বন্দি করবে। বন্ধুরা অস্ত্র হাতে নেবার সময়ও পাবে না। বন্ধুদের বাঁচাতে রাজার সঙ্গে দেখা করতেই হবে। কিছুক্ষণ পরে সেনাপতি অস্ত্রঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তোমাদের কপাল ভালো, রাজা দেখা করবেন। রাজসভায় চলো। প্রহরীদের পাহারায় ফ্রান্সিসরা রাজবাড়ির দিকে চলল। রাজসভায় যখন পৌঁছল তখন সেখানে বিচার প্রার্থী বেশি নেই। ফ্রান্সিসরা অপেক্ষা করতে লাগল। বিচার পর্ব শেষ হলে সেনাপতি তার আসন থেকে উঠে রাজার কাছে গেল, কিছু বলল। তারপর ফ্রান্সিসদের রাজার সিংহাসনের দিকে এগিয়ে আসতে ইঙ্গিত করল। ফ্রান্সিসরা এগিয়ে গেল। বলো, তোমাদের কি বলবার আছে? রাজা বেশ গম্ভীর গলায় জানতে চাইল। মান্যবর রাজা, শুনলাম আমাদের জাহাজের বন্ধুদের বন্দি করার হুকুম দিয়েছেন। হ্যাঁ, আজ রাতেই সবাইকে বন্দি করে আনা হবে, রাজা বলল। কিন্তু কেন? আমাদের অপরাধ? কৈফিয়ত চাইছ? তোমার সাহস তো কম নয়। আমরা বন্দি, আপনার দয়ায় বেঁচে আছি। আপনার কাছে কৈফিয়ত চাওয়ার ধৃষ্টতা আমাদের নেই। শুধু এই অনুরোধ জানাই, বন্ধুদের বন্দি করবেন না। আমরা পালিয়েছিলাম, কয়েদ ঘরে আগুন লাগিয়েছিলাম। এই অপরাধের জন্য আমাদের তিনজনকে যে শাস্তি দেবেন মেনে নেব। দয়া করে বন্ধুদের বন্দি করবেন না, ফ্রান্সিসরা বলল। না না, কাউকে রেহাই দেব না, রাজা বলল। ফ্রান্সিস বুঝল রাজা মনস্থির করে ফেলেছে, কোনোভাবেই বোঝানো যাবে না। রাজা ওদের জাহাজ আক্রমণ করাবেই। একটুক্ষণ চুপ করে থেকে ফ্রান্সিস বলল, ঠিক আছে, একটা অনুরোধ রাখুন। অস্ত্র ঘরে একটাও জানলা নেই, দরজা বন্ধ থাকে। দারুণ গরমে বদ্ধ ঘরটায় আমরা আর কিছুদিন থাকলে অসুস্থ হয়ে পড়ব। উপায় কি? অস্ত্র ঘর তো শোবার ঘর নয়, রাজা বলল। বলছিলাম, আমাদের হাত পা বেঁধে রাখুন, কিন্তু দরজাটা খুলে রাখতে বলুন। প্রহরীর সংখ্যা বাড়ান, আমরা পালাবো না। তোমাদের বিশ্বাস কি দরজা দিনরাত বন্ধ থাকবে? শুধু খাবার দেবার সময় খোলা হবে। রাজা মাথায় এপাশ ওপাশ করল। ফ্রান্সিস ভালো করেই বুঝল এই রাজাকে কোনো অনুরোধেই রাজি করানো যাবে না। উপায় নেই, পালাবার ছক কষতে হবে। ফ্রান্সিসরা অস্ত্র ঘরে ফিরে এলো। প্রহরীরা দরজা বন্ধ করে দিল। সাঙ্কো মেঝে বসতে বসতে বলল, তাহলে বন্ধুদেরও বন্দি করে এই ঘরেই রাখা হবে? হুম। ফ্রান্সিস মুখে শব্দ করল, তারপর বলল, আবার পালাতে হবে, কিন্তু যা বুঝছি
সেনাপতি খুব ধুরন্ধর মানুষ। ও বন্ধুদের সাবধান হবার সময় দেবে না। মনে হচ্ছে আজ রাতেই আক্রমণ করবে। ওদের আগে থেকে জানাতে পারলে তবু একটা লড়াই হতো, কিন্তু সেনাপতি সেই সুযোগ দেবে না। খাবার দেওয়ার সময় প্রহরীদের কবজা করা যাবে না? শাঙ্কু জিজ্ঞেস করল। সম্ভব নয়। ওরা 4-5 জন অস্ত্র হাতে পাহারা দেবে। নিরস্ত্র আমরা এই ঘর থেকে বেরোতে পারবো হয়তো, কিন্তু পালাতে পারবো না। ধরা পড়ে যাব, আহত হব। আমাদের মেরে ফেলতেও কসুর করবে না, ফ্রান্সিস বলল। শাঙ্কো আর কোনো কথা বলল না। বুঝল ভীষণ বিপদে পড়েছে ওরা। ওদিকে একটু রাত বাড়লেই সেনাপতি সৈন্যদের লম্বাটে ঘরের বারান্দায় এলো, সঙ্গে সেই দাড়ি গোফওয়ালা সৈন্যটি। সেনাপতি তাকে বলল, যাও, সবাইকে ঘুম থেকে ওঠাও। নতুন অস্ত্রঘর থেকে অস্ত্র নিয়ে এসে বারান্দায় দাঁড়াতে বলো। দেখবে বেশি গোলমাল হইচই যেন না হয়। দাড়ি গোফওয়ালা আরও কয়েকজন সৈন্য নিয়ে সৈন্যদের ঘরে ঢুকে সবার ঘুম ভাঙাল। সেনাপতির আদেশের কথা বলল। সৈন্যরা নতুন অস্ত্রঘর থেকে তরোয়াল বর্শা নিয়ে এসে সৈন্যাবাসের বারান্দায় দাঁড়ালো। ঘোড়সওয়ার সৈন্যদেরও খবর দেওয়া হলো। একটু পরে ঘোড়সওয়ার সৈন্যরাও ঘোড়া ছুটিয়ে এলো। সেনাপতি সবাইকে বলল, জাহাজ ঘাটে বিদেশিদের একটা জাহাজ নোঙর করা আছে। সেই জাহাজ আক্রমণ করে ওখানে যারা আছে তাদের বন্দি করতে হবে। সাবধান, কোনো রকম শব্দ যেন না হয়। নিঃশব্দে কাজ সারতে হবে। চলো সবাই। প্রথমে ঘোড়সওয়ার, পেছনে অন্য সৈন্যরা খোলা তলোয়ার হাতে জাহাজ ঘাটের দিকে চলল। সেনাপতি একটা সাদা ঘোড়ায় উঠে সৈন্যদের পেছনে পেছনে চলল। সৈন্যরা একেবারে নিঃশব্দে কাজ সারতে পারল না। এত সৈন্যের চলাচলে মৃদু কথাবার্তায় শব্দ হল। ফ্রান্সিসের ঘুম ভেঙে গেল। ও অসহ্য গরমে প্রায় জেগেই ছিল। বুঝল সৈন্যরা ওদের জাহাজ আক্রমণ করতে যাচ্ছে। ও মৃদু স্বরে ডাকল, শাঙ্কু। জেগে আছি। সেনাপতি তার পরিকল্পনা মতোই চলছে। শাঙ্কু মৃদু স্বরে পড়ল। তারপর উঠে বসে পড়ল। বন্ধুদের সাবধান করতে পারলাম না। ঘুমের মধ্যে হঠাৎ আক্রমণে বন্ধুদের হার স্বীকার করতেই হবে। সবই মেনে নিতে হবে। শুধু ভাবছি বন্ধুদের এনে এই ঘরে বন্দি করবে। মারিয়া বয়স্ক ভেনকেও রেহাই দেবে না। এই অসহ্য কষ্ট ওরা দুজন সহ্য করবে কি করে? তাছাড়া সবাইকে নিয়ে পালানোও প্রায় অসম্ভব। শাঙ্কো মেঝে শুয়ে পড়ল। কোনো কথা বলল না। বিনেলেও ততক্ষণে জেগে গেছে। বলল, ফ্রান্সিস, কিছু একটা উপায় বের করো। এইভাবে সবাই এই ছোট ঘরটায় বন্দি হয়ে থাকা। উপায় নেই বিনেলো। আমার সব চিন্তা ভাবনা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। স্থির হয়ে কিছু ভাবতে পারছি না। বড় অসহায় অবস্থা আমাদের। ফ্রান্সিস, তুমি ভেঙে পড়ো না। তুমিই আমাদের একমাত্র ভরসা, শাঙ্কো বলল। ফ্রান্সিস কোনো কথা বলল না। ওদিকে সেনাপতি সৈন্যদের নিয়ে জাহাজ ঘাটে এসে উপস্থিত হল। ম্লান জ্যোৎস্নায় ফ্রান্সিসদের জাহাজটা ভালো করে দেখল। জাহাজের কোথাও আলো জ্বলছে না। বোঝাই যাচ্ছে বিদেশিরা নিশ্চিন্ত ঘুমে। সেনাপতি দাড়ি গোফওয়ালা সৈন্যটিকে ডাকল। গলা নামিয়ে বলল, দুজন জলে নামো। ডুব সাঁতার দিয়ে জাহাজটার হালের কাছে ওঠো। কোনো শব্দ না হয় যেন। হাল বেয়ে জাহাজের ডেকে উঠবে। কেউ কেউ ডেকেও শুয়ে থাকতে পারে। ওদের দৃষ্টি এড়িয়ে কাঠের পাটাতনটা আস্তে আস্তে পেতে দেবে। পাটাতন দিয়ে উঠে সৈন্যরা আক্রমণ করবে। যাও জলদি। দাড়ি গোফওয়ালা সঙ্গী জোগাড় করে সমুদ্রের ধারে এলো।
জলে কোনো শব্দ না তুলে নামল। ডুব দিল দুজনে। হালের কাছে গিয়ে ভেসে উঠল। হালে পা রেখে রেখে ঝুলন্ত দড়ি দড়া ধরে ডেকে উঠে এলো। অনুজ্জ্বল চাঁদের আলোয় দেখল 4-5 জন বিদেশি ডেকে শুয়ে ঘুমোচ্ছে। দুজনে পা টিপে টিপে সিঁড়ি ঘরের কাছে এলো। পাটাতনটা পড়ে আছে দেখল। দুজনে মিলে পাটাতনটা নিয়ে জাহাজের মাথার কাছে এলো। আস্তে আস্তে পাটাতনটা তীরের বালি মাটিতে ঠেকিয়ে পেতে দিল। সমুদ্রের বাতাস জোরে বইছে। সিনেত্রা ও অন্যেরা আরামে ডেকে ঘুমোচ্ছে। তাদের মধ্যে নজরদার পেড্রো, জাহাজ চালক ফ্রেজারও রয়েছে। হ্যারি কেবিন ঘরে ঘুমিয়ে আছে। অল্পক্ষণের মধ্যেই সৈন্যরা একে একে দ্রুত জাহাজের ডেকে উঠে এলো। ঘুমন্ত সিনেত্রাদের ঘিরে দাঁড়ালো ওরা। দাড়িকোফওয়ালা এগিয়ে এলো। খোলা তলোয়ারের ডগা দিয়ে সিনেত্রাকে খোঁচা দিল। বারতিনে খোঁচা দিতে সিনেত্রা ধর্মর করে উঠে বসল। খোলা তরোয়াল হাতে চারদিকে দাঁড়ানো সৈন্যদের দেখেও তো হতবাক। দাড়িকোফওয়ালা ঠোঁটে আঙুল ঠেকিয়ে চাপা স্বরে বলল, চুপ, কোনো কথা নয়। সিনেত্রার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোল না। সৈন্যরা এবার তরোয়ালের খোঁচা দিয়ে যে 6-7 জন ভাইকিং ডেকে ঘুমোচ্ছিল তাদের জাগাল। সবাই উঠে বসল। তখনও ওদের ঘুমের ভাব কাটেনি। সবাই বুঝল লড়াইয়ের কোনো সুযোগ নেই। ওরা স্বপ্নেও ভাবেনি এভাবে বন্দি দশা মেনে নিতে হবে। দাড়িকোফওয়ালার নির্দেশে এবার সৈন্যরা সিঁড়ি ঘরের দিকে গেল। সিঁড়িতে কোনো রকম শব্দ না তুলে ওরা কেবিন ঘরগুলোতে ঢুকতে লাগল। ঘুমন্ত ভাইকিংদের ঘুম ভাঙিয়ে ওপরে ডেকে নিয়ে আসতে লাগল। মারিয়া ভেনো বাদ গেল না। মারিয়াকে দেখে সৈন্যরা অবশ্য একটু অবাকই হল, কিন্তু তাকেও রেহাই দিল না। সবাইকে ডেকে এনে সারি দিয়ে বসানো হলো। সৈন্যরা খোলা তরোয়াল হাতে ঘুরে ঘুরে পাহারা দিতে লাগল। রাত শেষ হয়ে এলো। কালো আকাশে সাদা রং ধরল। একটু পরেই পূবে সূর্য উঠল। সকালের নিস্তেজ রোদ ছড়ালো আকাশে, সমুদ্রে, জাহাজে। দাড়িকোফওয়ালা গলা চড়িয়ে বলল, রাজা জোস্তাকের হুকুমে তোমরা সব বন্দী হলে। জলে ঝাঁপিয়ে পড়ে বা ছুটে পালাতে গেলে মরবে। চলো সবাই। সৈন্যদের প্রহরায় ভাইকিংরা একে একে জাহাজ থেকে নেমে এলো। সৈন্যরা ওদের ঘিরে নিয়ে চলল রাজধানীর দিকে। সমুদ্রের দিক থেকে দমকা হাওয়া ছুটে আসছে, বালি উড়ছে, রোদও চড়েছে। তার মধ্যে দিয়ে ভাইকিংরা চলল। হাঁটতে হাঁটতে সিনেত্রা হ্যারিকে বলল, ফ্রান্সিসরাও বন্দি, আমরাও বন্দি হলাম। মুক্তির কোনো উপায় তো দেখছি না। ফ্রান্সিসের ওপর ভরসা রাখো, ও নিশ্চয়ই একটা উপায় বের করবে, হ্যারি বলল। তারপর মারিয়ার দিকে তাকালো। দেখেই বুঝল এই রোদের মধ্যে গরম বালির ওপর দিয়ে হাঁটতে রাজকুমারীর বেশ কষ্ট হচ্ছে। ও ভাবল দাড়িকোফওয়ালাকে রাজকুমারীর এই কষ্টের কথা বলবে। দেখা যাক সৈন্যটি কি বলে। ও দাড়িকোফওয়ালার কাছে এলো। বলল, একটা কথা বলছিলাম। কী কথা? সৈন্যটি বেশ গম্ভীর গলায় বলল, সেনাপতি কি চলে গেছেন? হ্যারি জানতে চাইল। হ্যাঁ, তাকে কিসের দরকার? বলছিলাম, ওই মেয়েটি আমাদের দেশের রাজকুমারী। উনি এই বন্দি দশা, এত কষ্ট সহ্য করতে পারছেন না। সহ্য করতে হবে। রাজা জোস্তাকের হুকুম, সবাইকে বন্দি করে নিয়ে যেতে হবে, কারও রেহাই নেই। রাজকুমারীকে আর বয়স্ক ভেনকে জাহাজে রাখলে ভালো হতো। ওরা তো আর জলে ঝাঁপ দিয়ে পালাতে পারবেন না। কোনো কথা নয়, সবাইকে অস্ত্র ঘরে বন্দি থাকতে হবে। তোমার বন্ধুরা আমাদের ফাঁকি দিয়ে একবার পালিয়েছে, বারবার পারবে না, দাড়িকোফওয়ালা বলল। হ্যারি আর কোনো কথা বলল না। মারিয়ার কাছে এলো।
বলল, রাজকুমারী, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। ওদের বললাম সে কথা, কিন্তু আমার কথা কানেই তুলল না। না না, মারিয়া মাথা ঝাঁকিয়ে বলল, ওদের কোনো অনুরোধ করতে চেও না। তোমরা কষ্ট সহ্য করতে পারছো আর আমি পারবো না? ঠিক আছে, এ ব্যাপারে ফ্রান্সিস কি করে দেখি, হ্যারি বলল। দুপাশের রাজধানীর বাড়ি ঘরদোর দেখা গেল। লোকজন সাগ্রহে ফ্রেজারদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বিশেষ করে মারিয়াকে দেখেই ওরা উৎসুক হলো বেশি। এই বিদেশিরা কোত্থেকে এলো? এদের বন্দিই বা করা হলো কেন? ওরা রাজা জোস্তাককে ভালো করেই চেনে। যা বদরাগী রাজা, এরা সহজে রেহাই পাবে না। ফ্রান্সিস অস্ত্রঘরের মেঝে শুয়েছিল। বাইরে ঘোড়ার পায়ের শব্দ, সৈন্যদের চলার শব্দ ওর কানে গেল। ও উঠে বসল, মৃদু স্বরে বলল, শাঙ্কো, বোধহয় বন্ধুদের বন্দি করে আনা হলো। তখনই অস্ত্রঘরের দরজা খুলে গেল। হ্যারিরা একে একে ঢুকতে লাগল। ফ্রান্সিস গলা চড়িয়ে পড়ল, হ্যারি, লড়াই তো হয়নি? আমরা তখন গভীর ঘুমে। কথাটা বলতে বলতে হ্যারি এসে ফ্রান্সিসের পাশে বসল। একটা বিরাট ভুল হয়েছে আমার। তোমাদের সময় মতো সাবধান করতে পারিনি। পেড্রোকে যদি নজরদারির জন্য রাখা হতো তবে তোমরা এত সহজে বন্দী হতে না। ফ্রান্সিস বলল, হ্যাঁ, ভুলে সে মাসুল তো দিতেই হবে। তারপর ঘরের চারদিকে তাকিয়ে বলল, এ কেমন কয়েদঘর? দরজা চেপে বন্ধ করা, একটা জানলাও নেই। এটা কয়েদঘর নয়, কয়েদঘরটা আমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি। এটা অস্ত্র রাখার ঘর ছিল। তাই এরকম দম বন্ধ করা পরিবেশ? হ্যারি বলল, হ্যাঁ, এখানেই থাকতে হবে। ফ্রান্সিস মৃদু স্বরে বলল। মারিয়া এতক্ষণ দাঁড়িয়েছিল। ফ্রান্সিস বলল, মারিয়া, দাঁড়িয়ে থেকো না, বসো, বিশ্রাম করো। মারিয়া ফ্রান্সিসের পাশে এসে বসল। মৃদু স্বরে বলল, এ তো অন্ধকূপ হত্যা। বন্দিদশা এরকমই হয়। বলে মারিয়া শ্রান্ত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ভেবো না। মারিয়া ম্লান হাসল। হ্যারি বলল, জানো, রাজকুমারী আর ভেনকে জাহাজেই রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু গোফদারিওয়ালা লোকটা আমার কথা কানেই তুলল না। ওকে বলে কিছু হবে না, রাজা জোস্তাককে বলতে হবে। রাজা জোস্তাক আবার কেমন মানুষ কে জানে, হ্যারি বলল। দেখা যাক, ফ্রান্সিস উত্তর দিল। বন্ধুদের মধ্যে তখন গুঞ্জন শুরু হয়েছে। ছোট ঘরে বেশ গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। তখনই ফ্রেজার বলল, ফ্রান্সিস, এই ঘরে থাকলে আমরা বোধহয় বাঁচব না। যা হোক করে মুক্তির উপায় ভাবো। ভাবছি, পাহারার ব্যবস্থাটা ভালো করে লক্ষ্য করতে হবে। তারপর পালানোর ছক কষতে হবে। সন্ধেবেলা সেনাপতি এলো। দরজার একটা পাল্লা খুলে গলা বাড়িয়ে হেসে পড়ল, শুনেছি তোমরা নাকি খুব কষ্ট সহিষ্ণু বীর জাতি। এই অস্ত্র ঘরে থাকতে খুব কষ্ট হচ্ছে কি? খুব ভালো আছি আমরা, এখনো দম বন্ধ হয়ে মরে যায়নি। হ্যারি গলা নামিয়ে বলল। সেনাপতি কথাটা ঠিক বুঝল না, বলল, কি বললে? ফ্রান্সিস বলে উঠল, কিছু না, একটা দরকারি কথা বলছিলাম। কি বলবে বলো? বলছিলাম রাজা জোস্তাকের সঙ্গে একবার কথা বলতে চাই। ফ্রান্সিস বলল, আগেই বলেছি, কোনো লাভ নেই। রাজা জোস্তাক এক কথার মানুষ, তোমাদের মুক্তি দেবে না। সেনাপতি বলল, ঠিক আছে, অন্তত একবার বলে দেখুন। আমরা মুক্তি চাই না, এভাবে দম বন্ধ হয়ে মরতেও চাই না। বলবেন দরকারি কয়েকটা কথা বলবো। ফ্রান্সিস বলল, এত করে বলছো, ঠিক আছে, রাজাকে বলবো। সেনাপতি চলে গেল। দরজার পাল্লা বন্ধ হয়ে গেল। রাতের খাওয়াটা ভালোই হলো।
পাখির মাংস, রুটি আর আনাজের ঝোল। ক্ষুধার্ত ভাইকিংরা পেট পুড়ে খেল, কিন্তু রাতটা কাটল বেশ কষ্টে। কারও প্রায় ঘুমই হল না। ফ্রান্সিস খুবই চিন্তায় পড়ল, বিশেষ করে মারিয়ার জন্য। এইভাবে কতদিন চলবে? হ্যারিরও সহ্য ক্ষমতা কম। সবে সকালের খাবার খাওয়া হয়েছে। সেনাপতি এলো, বলল, রাজা জোস্তাক খুবই দয়ালু, তোমার কথা শুনতে রাজি হয়েছেন। তবে আগেই বলছি, আজে বাজে কথা একদম বলবে না। রাজা চটে গেলে কিন্তু তোমাকে ফাঁসিতে লটকে দেবে। ফ্রান্সিস কোনো কথা বলল না। চলে এসো, রাজসভার কাজ শুরু হয়ে গেছে। সেনাপতি বলল। ফ্রান্সিস হ্যারিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। 4 জন সৈন্য এগিয়ে এলো, ফ্রান্সিসদের পাহারা দিয়ে নিয়ে চলল। ওরা সৈন্যদের পাহারায় সভাকক্ষে ঢুকল। তখন কোনো বিচার চলছিল না। দুদিকে পাথরের জানলা থাকা সত্ত্বেও সভাকক্ষ বেশ অন্ধকার। পাথরের সিংহাসনে রাজা বসে আছে, দুপাশের আসনে সেনাপতি ও মন্ত্রী। সভাকক্ষে প্রজাদের বেশ ভিড়। সিংহাসনে বসেই রাজা এক নাগাড়ে বলে চলেছে, কাজেই আমাদের সাবধান হবার সময় এসেছে। দক্ষিণের রাজ্যের জঙ্গলিদের সর্দার যে কোনো দিন আমার রাজত্ব আক্রমণ করতে পারে। ওই দলপতি রাজা মেলিন্দার গোপন ধনৈশ্বর্যের সংবাদ জানে। ওদের লক্ষ্য ওই ধনৈশ্বর্য উদ্ধার করা। এই জন্যই ওরা আমার রাজত্ব দখল করতে চায়। তখন লড়াই হবে। আমার সৈন্যবাহিনী রয়েছে, কিন্তু তোমাদেরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজা থামল। উপস্থিত প্রজারা ধ্বনি তুলল, রাজা জোস্তাকের জয় হোক, রাজা জোস্তাকের জয় হোক, রাজা জোস্তাকের জয় হোক। রাজা জোস্তাকের কথা শুনে ফ্রান্সিস বেশ চমকে উঠল। এই রাজত্বের কোথাও গুপ্ত ধনৈশ্বর্য আছে, এটাও প্রথম শুনল। রাজা জোস্তাক আর কিছু বলল না। গুপ্ত ঐশ্বর্য সম্পর্কে ফ্রান্সিস আর কিছু জানতে পারল না। দরবার কক্ষ থেকে প্রজারা বেরিয়ে যেতে লাগল। অল্পক্ষণের মধ্যেই দরবার কক্ষ প্রায় শূন্য হয়ে পড়ল। রাজা ফ্রান্সিসদের দেখল। সেনাপতি আসন থেকে উঠে রাজার কাছে এলো, কিছু বলল, তারপর নিজের আসনে ফিরে গেল। রাজা বলল, তোমরা বিদেশি ভাইকিং? হ্যাঁ। ফ্রান্সিস একটু এগিয়ে গিয়ে বলল, কি বলতে চাও তোমরা? রাজা জানতে চাইল। কয়েদ ঘর নয়, অস্ত্র ঘরে আমাদের বন্দি করে রাখা হয়েছে। ঘরে একটা জানলাও নেই, কোনো ফোকরও নেই। দরজা সবসময় বন্ধ করে রাখা হয়। আমরা এতজন একসঙ্গে আছি, দম বন্ধ হয়ে আসে। কয়েদ ঘর তোমরাই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছ, এবার তার ফল ভোগ করো। রাজা বলল, একটা আর্জি। ফ্রান্সিস বলল, বলো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দেশের রাজকুমারী আর একজন বয়স্ক বৈদ্য। তারা দুজন এত কষ্ট সহ্য করতে পারবে না। তাদের অন্য কোথাও বন্দি করে রাখা হোক। না, সবাইকে ওই অস্ত্র ঘরে থাকতে হবে। তোমাদের এভাবে আমাদের রাজত্বে আসা সন্দেহজনক। নিশ্চয়ই তোমাদের কোনো উদ্দেশ্য আছে। কোনো উদ্দেশ্য নেই। জাহাজ চালাতে চালাতে এসে পড়েছি। আমরা এভাবেই কোনো উদ্দেশ্য না নিয়েই দ্বীপে দ্বীপে দেশে দেশে ঘুরে বেড়াই। আপনাকে আগে বলেছি, আবার বলছি, একটা কাজ আমরা করি। গুপ্ত ধনভাণ্ডারের খোঁজ পেলে কোনো সূত্র ধরে চিন্তা করে বুদ্ধি খাটিয়ে তা আমরা উদ্ধার করি, আর সেসব নিয়ে জাহাজে চড়ে পালাও। যোগ করল, না, সেই গুপ্তধনের যথার্থ মালিককে তা দিয়ে দিই। বদলে একটা স্বর্ণ মুদ্রাও আমরা নিই না। ফ্রান্সিস উত্তর দিল। ফ্রান্সিসের কথার দৃঢ়তায় রাজার যেন ভাবান্তর ঘটল। জোস্তাক এবার সাগ্রহে বলে উঠল, পারবে,
এই রাজত্বের কোথাও গোপনে রাখা অতীতের এক রাজা মিলিন্দার ঐশ্বর্য ভাণ্ডার উদ্ধার করতে? এখনই কথা দিতে পারছি না। আগে এই রাজ্যের চারদিকে দেখে শুনে চিন্তা ভাবনা করে তবেই বলতে পারবো গোপন ধনভাণ্ডার উদ্ধার করতে পারবো কি না। যদি অনুমতি দেন কাল থেকেই উদ্ধারের কাজে লাগতে পারি। ফ্রান্সিস বলল। রাজা একটু খুশি হলো, বলল, ঠিক আছে, তুমি চেষ্টা করো, কিন্তু তার আগে কয়েকটা কথা আছে। কি কথা? রাজা জানতে চাইল। শুধু আমরা তিনজন থাকব, বাকি সব বন্ধুদের মুক্তি দিয়ে জাহাজে পাঠিয়ে দিতে হবে। না, তা হবে না। গুপ্তধন উদ্ধারের পরে তোমরা ছাড়া পাবে, রাজা বলল। ফ্রান্সিস হ্যারির দিকে তাকালো, মৃদু স্বরে বলল, কি করবে? হ্যারিও তেমনি চাপা স্বরে বলল, এ সুযোগ হাতছাড়া করো না, রাজি হয়ে যাও। বেশ, ফ্রান্সিস বলল, আমাদের তিনজনকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। খোঁজ খবর করতে যখন যেখানে খুশি আমাদের যেতে দিতে হবে। আপত্তি নেই, কিন্তু খোঁজ খবর সেরে ওই অস্ত্র ঘরে গিয়েই থাকতে হবে। আর একটা কথা, তোমাদের তিনজনের সঙ্গে আমার এক বিশ্বস্ত সৈন্য থাকবে, যাতে তোমরা পালাতে না পারো, রাজা বলল। রাজকুমারীকে বা বন্ধুদের বন্দি দশায় ফেলে রেখে আমরা পালিয়ে যাব, এটা আপনি ভাবতে পারেন, আমরা পারি না, ফ্রান্সিস বলল। ঠিক আছে, ঠিক আছে, কালকে থেকেই কাজে লাগো। তবে গুপ্ত ঐশ্বর্য উদ্ধার করতে পারবে বলে মনে হয় না। রাজা মিলিন্দার পরে যে কজন রাজা হয়েছিল তারা অনেক চেষ্টা করেছিল, কেউ খুঁজে বের করতে পারেনি। দেখা যাক, ফ্রান্সিস বলল। ফ্রান্সিসরা সৈন্যদের পাহারায় অস্ত্র ঘরে ফিরে এলো। ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে প্রহরীরা দরজা বন্ধ করে দিল। মারিয়া আর বন্ধুরা গভীর আগ্রহে ফ্রান্সিসদের জন্য অপেক্ষা করছিল। ফ্রান্সিস আর হ্যারি বসল। শাঙ্কো এগিয়ে এসে বলল, কিছু সুরাহা হলো? হ্যারি মাথা নাড়ল, তারপর রাজার সঙ্গে যা যা কথা হয়েছে সব বলল। বন্ধুরা বুঝল এই ঘর থেকে আপাতত ওদের মুক্তি নেই। এবার ফ্রান্সিস বলল, এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। যত তাড়াতাড়ি সম্ভব ওই গুপ্ত ধনভাণ্ডার উদ্ধার করতে না পারলে আমাদের কষ্টের শেষ থাকবে না। অথচ ওই ধনভাণ্ডার সম্বন্ধে কোনো তথ্যই এখনো জোগাড় করতে পারিনি। একটু থেমে পড়ল। যা হোক, দ্রুত খোঁজ খবর চালাতে হবে। দুপুরের খাওয়া সেরেই কাজে নামতে হবে। কিভাবে খোঁজ শুরু করবে? হ্যারি জানতে চাইল। প্রথমে রাজবাড়ির ভেতরটা দেখব, তন্ন তন্ন করে দেখব, দেখি কোনো সূত্র পাই কিনা, ফ্রান্সিস বলল। তারপর যদি কোনো সূত্র না পাও? হ্যারি প্রশ্ন করল। রাজা জোস্তাকের সঙ্গে কথা বলতে হবে, রাজার কি অনুমান সেটা জানতে হবে। তাহলে তো কালকে রাজসভায় যেতে হয়, হ্যারি বলল। হ্যাঁ, তাই যাব। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফ্রান্সিস হ্যারি আর শ্যাঙ্কোকে বলল, রাজবাড়িতে চলো। মারিয়া বলে উঠল, আমিও যাব। বেশ, চলো, ফ্রান্সিস বলল। শাঙ্কো উঠে গিয়ে দরজায় জোরে ধাক্কা মারল। দরজার একটা পাল্লা খুলে গেল। প্রহরী মুখ বাড়িয়ে বলল, দরজা ধাক্কাচ্ছ কেন? সেনাপতিকে ডেকে দাও, কথা আছে, শাঙ্কো বলল। প্রহরী পাল্লা বন্ধ করে চলে গেল। কিছু পরে সেনাপতি এলো। দরজার দুটো পাল্লা খুলে বলল, কি ব্যাপার? ফ্রান্সিস এগিয়ে এসে বলল, রাজা জোস্তাকের সঙ্গে আমার কি কি কথাবার্তা হয়েছে তা আপনি শুনেছেন। হ্যাঁ হ্যাঁ। সেনাপতি মাথা কাত করল। আমরা রাজবাড়িতে খোঁজ টোজ করতে যাব। বেশ, সেনাপতি বলল। তারপর পেছন ফিরে দাড়ি গোফওয়ালা সেই সৈন্যটিকে বলল, এরা তিনজন রাজবাড়িতে খোঁজাখুঁজি করতে যাবে, এদের কড়া পাহারায় রাখবে, পালাতে না পারে। কে কে আসবে এসো, দাড়ি গোফওয়ালা বলল।
মারিয়া, হ্যারি আর শাঙ্কোকে নিয়ে ফ্রান্সিস অস্ত্র ঘর থেকে বেরিয়ে এলো। তারপর দাড়ি গোফওয়ালার পাহারায় রাজবাড়ির দিকে চলল। যেতে যেতে ফ্রান্সিস বলল, আমরা খোঁজ টোজ করব, আর তুমি আমাদের পাহারায় থাকবে। কাজেই তোমার নামটা তো জানা দরকার। সৈন্যটি দাড়িতে হাত বুলোতে বুলোতে বলল, আমার নাম লার্দো। বাহ, সুন্দর নাম। হ্যারি হাসি চেপে বলল। লার্দো দাড়ি গোফের ফাঁকে হাসল, বলল, লার্দো মানে হলো মোটা। নামটা কে দিয়েছিল? শাঙ্কো জিজ্ঞেস করল। দিদিমা, ছোটবেলায় খুব মোটা ছিলাম তো, লার্দো বলল। এখনো কিছু কম যাও না, হ্যারি মুখ টিপে বলল। এত দুশ্চিন্তার মধ্যেও ফ্রান্সিস হো হো করে হেসে উঠল। চুপ, কোনো বাজে কথা না, লার্দো বলল বেশ ধমকের সুরে। তরোয়ালটা খাপে ভরে ফেলো, শাঙ্কো নিরীহ ভঙ্গিতে বলল। না না, সেনাপতির হুকুম, কোনো রকম বেচাল দেখলে তরোয়াল চালাবে, লার্দো বলল। ফ্রান্সিসরা আর কিছু বলল না। সবাই সদর দেউড়ি পার হয়ে রাজবাড়িতে ঢুকল। অন্দরমহলের দরজায় দুজন প্রহরী বর্ষা হাতে পাহারা দিচ্ছে। লার্দো এগিয়ে গিয়ে বলল, এই বিদেশিদের রাজা অনুমতি দিয়েছেন, এরা অন্দরমহল ঘুরে দেখবে। মাননীয়া রানীকে বলো গে। একজন প্রহরী চলে গেল, কিছু পরে ফিরে এলো, বলল, যাও, তবে মাননীয়া রানী হুকুম দিয়েছেন তোমরা বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, ফ্রান্সিস বলল। সবাই অন্দরমহলে ঢুকল। পাথরের ঘরদোর খুব সুসজ্জিত, দামি কাঠের আসবাবপত্র, বিছানায় দামি কাপড়ের শয্যা। ফ্রান্সিস অবশ্য সেসব দেখছিল না, দেখছিল পাথরের দেওয়াল, ছাদ। দেওয়ালে রঙিন ছবি আঁকা, পাথরের দেওয়াল নিরেট। দেওয়ালের মধ্যে কোনো গোপন কুঠুরি থাকার সম্ভাবনা নেই। ফ্রান্সিসরা ঘুরে ঘুরে সব ঘর দেখল, কোথাও কোনো সাংকেতিক চিহ্ন পেল না। ঘরগুলো, দেওয়ালগুলো খুব পরিচ্ছন্ন। ফ্রান্সিসের কেমন মনে হলো রাজবাড়িটা খুব বেশি দিন তৈরি হয়নি। তবু লার্দোকে জিজ্ঞেস করল, এই রাজবাড়িতে কোনো পুরনো পরিত্যক্ত ঘর বা পাথরের মেঝের নিচে ঘর আছে? না, এই রাজবাড়ি বেশি দিনের নয়, রাজা জোস্তাকের পিতার আমলের তৈরি, লার্দো বলল। এটা আমারও মনে হয়েছে। আচ্ছা, রাজা মিলিন্দার আমলে রাজবাড়ি কোথায় ছিল? ফ্রান্সিস জিজ্ঞেস করল। সে তো উত্তর দিকে টিলার নিচে, এখন ধ্বংসাবশেষ, ফ্রান্সিস বলে উঠল। ওটাই দেখব, চলো। মারিয়াকে বলল, তুমি এবার চলে যাও। মারিয়া চলে গেল। রাজবাড়ি থেকে বেরিয়ে এসে ওরা উত্তরমুখ চলল। দূর থেকেই একটা ঝোপ জঙ্গল ঢাকা টিলা দেখল। কাছাকাছি আসতে দেখল টিলার নিচেই পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। ওরা পাথরের ভাঙা পাটা ছড়ানো জায়গাটায় এলো। এখন আর ওই ধ্বংসাবশেষ দেখে বোঝার উপায় নেই কোথায় ছিল সদর দেউড়ি, কোথায় ছিল রাজসভা, অন্দরমহল বা বারান্দা, জানলা, দরজা। স্তূপাকার পাথরের পাটা দেখে কিছুই বোঝার উপায় নেই। কিছুক্ষণ সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থেকে ফ্রান্সিস বলল, সব কিছু ভালোভাবে দেখতে হবে, চলো ধ্বংসস্তূপের ওপরে ওঠা যাক। এখানে দেখার কি আছে, সবই তো ভেঙে শেষ, লার্দো বলল। রাজসভা, দরজা, অন্দরমহল দেখে দেখে এসব বুঝে নিতে হবে। তুমি বরং নিচে থাকো, তুমি তো একটু মোটা মানুষ, তুমিই পারবে না। না না, রাজার হুকুম, তোমাদের চোখে চোখে রাখতে হবে, লার্দো মাথা নেড়ে বলল। তাহলে এসো, শাঙ্কো বলল। সবাই সাবধানে ভাঙা পাথরের ওপর পা রেখে ধ্বংসস্তূপের একেবারে ওপরে উঠে এলো। ভাঙা পাথরের মধ্যে বুনো গাছগাছালি গজিয়েছে, অনেক জায়গায় জংলা ঝোপঝাড়।
পাথরে শ্যাওলার মোটা ছোপ। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে একটা ধসে যাওয়া অংশের কাছে এলো। ধসের পাশেই একটা গহ্বর মতো। ফ্রান্সিস গহ্বরটার মাথায় হাঁটু গেড়ে বসল। তারপর মুখ নিচু করে তাকালো। গহ্বরের উত্তর দিকে ধসে গেছে বলে গহ্বরটায় রোদ পড়েছে, তবু স্পষ্ট দেখা যাচ্ছে না। আবছা দেখল একটা ভাঙা ঘরের অংশ। ওর মনে প্রশ্ন, এই অংশটাতেই কি রাজবাড়ির অন্দরমহল ছিল? এই ভাঙা অংশ দিয়ে নেমে দেখতে হবে। এমনই ধসে যাওয়া আরও ঘর হয়তো পাওয়া যাবে। ঠিক তখনই ভাঙা পাথরে পিছলে হ্যারি পড়ে যেতে যেতে একটা বুনো ঝোপে আটকে গেল। ফ্রান্সিস ভাঙা পাথরে ভারসাম্য রেখে যতটা দ্রুত সম্ভব হ্যারির কাছে এলো। হ্যারিকে টেনে তুলে দাঁড় করালো। তেমন কিছু আঘাত নয়। হ্যারি হেসে বলল, আমি ঠিক আছি, তোমরা যা দেখার দেখো। হ্যারির হাঁটু কোনোই ছড়ে গেছে, অল্প রক্ত বেরিয়ে এসেছে। আজ বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, চলো ফিরি, কালকে আসবো। ফ্রান্সিস বলল। চারজনে ভারসাম্য রেখে আস্তে আস্তে পাথরের স্তূপ থেকে নেমে এলো। পরদিন সকালের খাবার খেয়ে ফ্রান্সিস বলল, হ্যারি, চলো আগে রাজার সঙ্গে কথা বলে নি, তারপর পুরনো রাজবাড়ির দিকে যাব। ওরা যখন রাজসভায় এলো তখন দেখল রাজা মন্ত্রীমশাইয়ের সঙ্গে কথা বলছে। রাজসভায় আজ ভিড় কম। কথাবার্তা শেষ করে রাজা ফ্রান্সিসের দিকে তাকালো, বলল, কে কিছু হদিশ করতে পারলে? সবে তো খোঁজ শুরু করেছি। এতদিন আগে রাখা ধনসম্পদ কিছুদিন তো সময় লাগবে। এই ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। এই গুপ্তধন কোথায় থাকতে পারে বলে আপনার মনে হয়? ফ্রান্সিস বলল, সেটা কি করে বলি, তবু আপনার অনুমান? রাজবাড়ির কোথাও? না, রাজবাড়ি আমি তন্ন তন্ন করে দেখেছি। তাহলে এই রাজত্বেরই কোথাও। আচ্ছা, প্রাচীন রাজবাড়িতে? ও তো ধ্বংসস্তূপ। কিন্তু রাজা মিলিন্দা তো ওই রাজবাড়িতেই থাকতেন। হ্যাঁ, শেষ জীবনে ওই বাড়িতেই ছিলেন। উনি কিভাবে মারা গিয়েছিলেন? ফ্রান্সিস জানতে চাইল। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এমনও তো হতে পারে উনি মৃত্যুর আগে কাউকে বলে গেছেন। ফ্রান্সিস বলল, রানী আগেই মারা গিয়েছিলেন, রানী ছাড়া আর কাকে বলে যাবেন? রাজা বলল, ছেলে মেয়ে কাউকে? তাহলে তো গোপনীয় কিছুই থাকতো না। রাজা বলল, যা হোক, যা বুঝতে পারছি প্রাচীন ভাঙা রাজবাড়িতেই কিছু হদিশ পাওয়া যেতে পারে। ফ্রান্সিস বলল, দেখো চেষ্টা করে। রাজা একটু বিরক্তির সঙ্গেই বলল। লার্দোর পাহারায় ওরা প্রাচীন ভাঙা প্রাসাদের কাছে এলো। ফ্রান্সিস ঘুরে টিলার দিকে গেল। ওপর থেকে যে গহ্বরটা দেখেছিল তার পাশে এলো। একটা আধ ভাঙা দেওয়ালের ওপাশেই গহ্বরটা। ও পাথরের খাঁজে খাঁজে পা রেখে রেখে দেওয়ালে উঠল। তারপর ভাঙা দেওয়ালের ওপাশে একইভাবে নামল। গহ্বরের ভাঙা অংশে রোদ পড়েছে, অস্পষ্ট হলেও ভিতরটা দেখা যাচ্ছে। ফ্রান্সিস আস্তে আস্তে নেমে এলো। দেখল ভাঙা পাথরের চাঙড়ে ঢাকা একটা মেঝে মতো। চারপাশে তাকিয়ে আন্দাজ করে বুঝল এখানে একটা বড় ঘর ছিল, খুব সম্ভব অন্দরমহলের ঘর। মেঝের ওপর জমে থাকা পাথর সরাতে পারলে ঘরটা দেখা যাবে। ও মুখ উঁচু করে ডাকল, শাঙ্কো, শাঙ্কো। বলো। শাঙ্কর গলা শুনল। ও বলল, আমার মতো দেওয়াল ধরে ধরে এখানে নেমে এসো, লার্দোকেও সঙ্গে নিয়ে এসো। হ্যারি পারবে না, হ্যারি থাক। কিছু পরে শাঙ্কু আর লার্দো নেমে এলো। ফ্রান্সিস বলল, হাত লাগাও, সব পাথর সরাতে হবে।
তিনজন মিলে পাথরের চাঙড় তুলে তুলে এক পাশে জড়ো করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পাথরের মেঝেটা দেখা গেল। সেই স্বল্পালোকে ফ্রান্সিস মেঝেটা খুঁটিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো বিশেষ চিহ্ন কিছু দেখল না। দক্ষিণ কোণায় গেলে দেখল এদিকটায় ধস নেমেছিল, সেখানে একটা কিছুর কোণা বেরিয়ে আছে। ফ্রান্সিস ডাকল, শাঙ্কো। শাঙ্কো এগিয়ে এলো। ফ্রান্সিস বলল, ওই দেখো, একটা চৌকোনো ফোকর, ওখানকার পাথর সরাও। তিনজনে ওখানকার পাথর সরাতে লাগলো। জায়গাটা পরিষ্কার হলো। দেখা গেল একটা চৌকোনো গর্ত মতো। গর্তের গা মসৃণ পাথরের। বোঝাই যাচ্ছে এই চৌকোনো গর্তে কিছু রাখা ছিল। ফ্রান্সিস গর্তটার চারপাশ ভালো করে দেখতে দেখতে বলল, শাঙ্কো, এখানেই রাজকোষ ছিল। নিশ্চয়ই কোনো কাঠের অথবা লোহার বাক্স এখানে ছিল, রাজা মিলিন্দার আমলে। তাহলে কোথায় গেল সেই বাক্স? শাঙ্কো বলল, সেটাই প্রশ্ন। মনে হয় রাজা মিলিন্দা সেই রাজকোষ অন্য কোথাও গোপনে রাখার ব্যবস্থা করেছিলেন। ফ্রান্সিস বলল, কিন্তু ফ্রান্সিস, এও তো হতে পারে যে পরের কোনো রাজা সেটা পেয়েছিলেন। শাঙ্কো বলল, হুম, তাহলে সেটা গোপন থাকতো না, সবাই জানত। সন্দেহ নেই এখান থেকে রাজকোষ অন্যত্র কোথাও সরানো হয়েছিল। কাজেই এখানে আর দেখার কিছু নেই, সব ভেঙে চুরে গেছে। এই অংশটুকুই যা মোটামুটি আস্ত আছে। এবার অন্য জায়গাগুলো দেখতে হবে। চলো, টিলাটা ভালো করে দেখি। তিনজনে ভাঙা দেওয়ালে পা রেখে রেখে উঠে এলো। হ্যারি বলল, কিছু হদিশ পেলে? ফ্রান্সিস সব বলল। হ্যারি বলল, বোঝাই যাচ্ছে রাজা মিলিন্দার রাজকোষ অন্য কোনো নিরাপদ জায়গায় রেখেছেন। চারজনে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে টিলার উপরে উঠল। টিলার মাথাটা নিরেট কালো পাথরের। টিলার মাথা থেকে ফ্রান্সিস চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, কিন্তু লুকিয়ে রাখার মতো কোনো গুহা বা গর্ত দেখতে পেল না। কালকে এখানে আবার আসব। জঙ্গল এলাকাটা দেখতে হবে। বেলা হয়েছে, ফিরে চলো এখন। চারজন ফিরে এলো। পরদিন সকালে ফ্রান্সিস বলল, হ্যারি, চলো রাজার কাছে যাব। প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপে যা দেখলাম সেসব নিয়ে কথা বলবো। তখন বন্ধুরা কয়েকজন এগিয়ে এসে বলল, ফ্রান্সিস, এভাবে বদ্ধ ঘরে অসহ্য গরমে রাত দিন আর থাকা যাচ্ছে না। তুমি রাজাকে বলো, এভাবে থাকলে আমরা বাঁচব না। আমার চিন্তা মারিয়া আর ভেনকে নিয়ে। তোমরা তবু সহ্য করতে পারবে অন্তত কিছুদিন, কিন্তু মারিয়া আর ভেন কতদিন পারবে সেটাই চিন্তার। কাল থেকে দিন রাত ধরে সারা রাজ্য ঘুরে বেড়াবো। যত তাড়াতাড়ি সম্ভব গুপ্ত ধনভাণ্ডার উদ্ধার করব। তাহলেই আমাদের মুক্তি। ধৈর্য হারিও না, আমার ওপর বিশ্বাস রাখো। বন্ধুরা আর কিছু বলল না। তখনই লার্দো এসে হাজির। বন্ধ দরজার একটা পাল্লা খুলে ও মুখ বাড়ালো। বলল, কি তোমরা বেরোবে নাকি? হ্যাঁ। ফ্রান্সিস উঠে দাঁড়ালো। শাঙ্কো আর হ্যারি তৈরি ছিল। লার্দোর পাহারায় ওরা রাজবাড়ি চলল। রাজসভায় তখন বিচার চলছিল। ফ্রান্সিসরা অপেক্ষা করতে লাগল। একসময় বিচার শেষ হলো। রাজা ডান হাত তুলে অপরাধীকে দেখিয়ে বলে উঠল, একে অভিশপ্ত দ্বীপে রেখে আয়। বিচারের শাস্তির কথা শুনে অপরাধী লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। মাথা নেড়ে বলতে লাগল, আমাকে এই শাস্তি দেবেন না মহামান্য রাজা, আমাকে অন্য শাস্তি দিন। না, অভিশপ্ত দ্বীপে নির্বাসন, যা। রাজা বলল। দুজন সৈন্য এগিয়ে এসে অপরাধীকে টেনে ধরে নিয়ে চলল। অপরাধী চিৎকার করে কাঁদতে কাঁদতে মেঝে শুয়ে পড়ল। সৈন্য দুজন ওকে টেনে হিঁচড়ে নিয়ে চলল। লোকটা তখনও তারস্বরে কেঁদে চলেছে। ফ্রান্সিস এই প্রথম অভিশপ্ত দ্বীপের কথাটা শুনল। ও বুঝল না কেন একটা দ্বীপের এরকম নাম।
ফ্রান্সিস কথাটা ভাবছে তখনই সেনাপতি বলল। তোমরা এগিয়ে এসো, কি বলতে চাও বলো। ফ্রান্সিস কয়েক পা এগিয়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত পুরনো রাজপ্রাসাদে কি ঘটেছে সব বলল। সব শেষে বলল, যতদূর বুঝতে পারছি রাজা মিলিন্দার রাজকোষ ওই প্রাসাদেই ছিল। উনি পরে মন পরিবর্তন করে অন্য কোনো গোপন স্থানে রেখেছেন। হুম, তা এখন কি করতে চাও? রাজা জোস্তাক বলল। অন্য জায়গায় খুঁজতে হবে, ফ্রান্সিস বলল। দেখো খুঁজে, রাজা বলল। একটা কথা বলছিলাম, ফ্রান্সিস বলল। বলো। অভিশপ্ত দ্বীপ কি একটা দ্বীপ? ফ্রান্সিস জানতে চাইল। হ্যাঁ, ছোট দ্বীপ একটা, রাজা বলল। অভিশপ্ত বলা হচ্ছে কেন? ফ্রান্সিস প্রশ্ন করল। ওই দ্বীপে নামলে কেউ জীবিত ফিরে আসতে পারে না, রাজা বলল। কেন? ফ্রান্সিস বেশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। ওই দ্বীপে তর্নার নামে এক রকমের বিষাক্ত গাছ আছে। সেই গাছের পাতার রং সব সময়ই হলুদ। বসন্তকালে সেই গাছে টকটকে লাল রঙের ফুল হয়। গাছ ফুল সবই বিষাক্ত। ওই দ্বীপে নামলেই অবধারিত মৃত্যু। ওই অভিশপ্ত দ্বীপের ধারে কাছেও কেউ যায় না। প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীকে ওই দ্বীপে নামিয়ে দেওয়া হয়, 2 হাত পা বেঁধে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়, কারণ ওই দ্বীপের মাটিও বিষাক্ত। ফ্রান্সিস একটুক্ষণ ভাবল, তারপর বলল, আমরা ওই দ্বীপ দেখতে যাব। ওই দ্বীপের ধারে কাছেও যেও না, মরবে, রাজা বলল। দূর থেকেই দেখব। একটা নৌকো দেবেন? বেশ, একটা ডোঙা নৌকা পাবে, রাজা বলল। আর একটা কথা, গুপ্তধন উদ্ধার করতে পারলে আমাদের সবাইকে মুক্তি দিতে হবে। এমনভাবে বলছো যেন গুপ্তধন উদ্ধার করে ফেলেছ। রাজা বাঁকা হাসি হাসল। আমি ওভাবেই কথা বলি। ঠিক আছে, তোমাদের তারপরে মুক্তি দেওয়া হবে, আর খাবার জল আর খাদ্য দিতে হবে। দেখা যাক, আগে উদ্ধার কাজ সারো। সেনাপতি আসন থেকে উঠে এগিয়ে এলো, বলল, চলো। সেনাপতির সঙ্গে ওরা রাজবাড়ির বাইরে এলো, পেছনে লাড়ত। কখন যাবে? সেনাপতি জানতে চাইল। এক্ষুনি যাব, ফ্রান্সিস বলল। অত তাড়া কিসের? সেনাপতি বলল। আপনি বুঝবেন না। সেনাপতি লার্দোকে বলল। যাও, ওদের একটা ডোঙা নৌকো দাঁড় দাও, জেলে পাড়ায় পাবে। সেনাপতি চলে গেল। লার্দোর সঙ্গে ওরা দক্ষিণ মুখ চলল। কিছু পরে একটা খাঁড়ির কাছে এলো। খাঁড়ির তীরে কিছু বাড়িঘর, বোঝা গেল জেলে পাড়া। তীরভূমির কাছে কিছু গাছের গুড়ি কেটে নিয়ে নৌকো ভাসছে। লার্দো একটা ডোঙা নৌকো নিয়ে এলো। দূরে অভিশপ্ত দ্বীপটা দেখালো সে। তীরভূমি থেকে খুব একটা দূরে নয়। ফ্রান্সিস ডোঙা নৌকো দেখে বলল, হ্যারি, তুমি থাকো। ডোঙা নৌকো বেশি লোক নিয়ে যেতে পারবে না। লার্দো তো পাহারা দিয়ে নিয়ে যাবে। শাঙ্কো আর লার্দোকে নিয়ে ফ্রান্সিস ডোঙা নৌকায় উঠল। দাঁড় তুলে নিয়ে নৌকো চালালো অভিশপ্ত দ্বীপের দিকে। খাঁড়ির জল শান্ত, নৌকো বেশ জোরেই চলল। দ্বীপের কাছাকাছি এসে লার্দো বলে উঠল, বেশি কাছে যাওয়া বিপজ্জনক, নৌকো এখানেই থামাও। ফ্রান্সিস নৌকো থামালো। দুপুরের উজ্জ্বল রোদে স্পষ্ট দেখা গেল অভিশপ্ত দ্বীপ। 5-6 হাত উঁচু তর্নার গাছ, হলুদ লম্বা লম্বা পাতা, লাল টকটকে ফুল ফুটে আছে। সমুদ্রের হাওয়ায়
গাছগুলো মাথা দোলাচ্ছে। এত সুন্দর গাছগুলো, অথচ বিষাক্ত। কিছুটা এগোতেই দ্বীপের দিক থেকে হাওয়া ছুটে এলো। ওদের গা জ্বালা করে উঠল। তাহলে গাছ ছোঁয়া হাওয়াও বিষাক্ত? শাঙ্ক বলল, ফ্রান্সিস, গা যেন পুড়ে যাচ্ছে, ফিরে চলো। তর্নার গাছগুলোর জন্য দ্বীপের মাটি ভালো দেখা যাচ্ছে না। ভালোভাবে দেখতে গেলে অন্য উপায় নিতে হবে। কি সেটা? শাঙ্ক বলল, আমার ছক কষা হয়ে গেছে। আজ ফিরে চলো, কাল দুপুরে তৈরি হয়ে আসবো। আবার কালকে আসবো? লার্দো অবাক হয়ে ফ্রান্সিসের দিকে তাকালো। হ্যাঁ, ভালোভাবে সব দেখতে হবে, ফ্রান্সিস মৃদু স্বরে বলল। ফ্রান্সিস নৌকোর মুখ ঘোরালো, চলল তীরভূমির দিকে। তীরে ভিড়ল নৌকো। ফ্রান্সিসরা নেমে এলো। একটা বড় গাছের তলায় হ্যারি বসেছিল। ফ্রান্সিস তা দেখে বলল, ফ্রান্সিস, একটা জিনিস দেখলাম। কি দেখলে? ওই দেখো, খাঁড়ির তীরে দুটো বড় পাথরের ধাপ। ফ্রান্সিস দেখল সেটা, একটু চমকালো। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, নৌকোয় ওঠার ব্যবস্থা আগে লক্ষ্য করিনি। তার মানে এখান দিয়ে অভিশপ্ত দ্বীপের দিকে যাওয়া হয়। তাহলে জীবন বিপন্ন না করেও ওই দ্বীপের মাটিতে ওঠা যায়। কথা শেষে দ্বীপে কি কি দেখেছে সব বলল হ্যারিকে। জেলে পাড়ায় ডোঙা নৌকো ফিরিয়ে দিয়ে ওরা অস্ত্র ঘরে ফিরে এলো। ঘরে ঢোকার আগে ফ্রান্সিস বলল, লার্দো, আজকে আমরা আর টিলার নিচে জঙ্গলে যাব না। কাজেই আমাদের পাহারা দেওয়ার জন্য তোমাকে আর আসতে হবে না। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? লার্দো জানতে চাইল। কাল সকালে ভালো করে তেলে ভেজানো দুটো মশাল আনতে হবে। মশাল? দিনের বেলা? লার্দো তো অবাক। হ্যাঁ, তুমি নিয়ে আসবে, ফ্রান্সিস বলল। ঘরে ঢুকতে মারিয়া বন্ধুরা এগিয়ে এলো। ফ্রান্সিস কোনো কথা না বলে শুয়ে পড়ল। শাঙ্ক তখন অভিশপ্ত দ্বীপের কথা, তর্নার গাছের কথা, গা জ্বলুনির কথা সব বলতে লাগল। ওরা শুনে অবাক হয়ে গেল। মারিয়া বলে উঠল, ফ্রান্সিস, ওই সাংঘাতিক দ্বীপে আবার যাবে নাকি? হ্যাঁ, ওই অভিশপ্ত দ্বীপ হচ্ছে ধনরত্ন লুকিয়ে রাখার উপযুক্ত জায়গা। কি বলছো তুমি? সমস্ত দ্বীপটাই তো বিষাক্ত। মারিয়া বলল, দেখি দ্বীপের বিষ এড়ানো যায় কিনা। ফ্রান্সিস বলল। মারিয়া জানে কৃত সংকল্প ফ্রান্সিসকে নিরস্ত করা যাবে না। কাজেই ও আর কোনো কথা বলল না। রাতে ফ্রান্সিসের ঘুম হলো না। একে অসহ্য গরমে গাদাগাদি করে থাকা, তার ওপর যে ছক কষেছে তা কতটা ফলপ্রসূ হবে সে নিয়েও চিন্তা। ছটফট করতে করতে ভোর হয়ে গেল। বেলা বাড়তে রাঁধুনিরা সকালের খাবার নিয়ে এলো। প্রহরীরা পাহারায় রইল। খাবার খেতে খেতে ফ্রান্সিস বলল, হ্যারি, শাঙ্ক, চেয়ে নিয়ে পেট পুড়ে খাও। ওখানেই কতক্ষণ থাকতে হয় কে জানে। তিনজনেই চেয়ে চেয়ে খাবার খেল। খাওয়া শেষ। ফ্রান্সিস বলল, শাঙ্ক, সিনেত্রার কাছ থেকে চকমকি পাথর আর লোহার টুকরো নাও। শাঙ্ক সিনাত্রার কাছ থেকে সেসব নিল। তারপর কোমরে গুঁজল। কিছু পরে লার্দো দুটো মশাল নিয়ে এলো। সবাইকে নিয়ে ফ্রান্সিস চলল খাঁড়ির দিকে। লার্দো ডোঙা নৌকো নিয়ে এলো। খাটের মতো পাতা পাথরের ওপর দিয়েই তিনজনে নৌকায় উঠল। হ্যারি গিয়ে গাছের নিচে বসল। নৌকোয় ওঠার আগে ফ্রান্সিস এক মুঠো বালি নিয়ে শূন্যে ওড়াল। বুঝল হাওয়ার গতি উত্তরমুখ। বলল, আমাদের দ্বীপের দক্ষিণ দিকে, মানে ওপাশে যেতে হবে। হাওয়ার গতির উল্টো দিকে যাব আমরা। ফ্রান্সিস দাঁড় হাতে নিয়ে নৌকো ছাড়ল।
প্রায় শান্ত সমুদ্রের খাড়ি দিয়ে নৌকো চলল। অভিশপ্ত দ্বীপের কাছাকাছি পৌঁছে দ্বীপ ঘুরে দক্ষিণ দিকে এলো। দ্বীপের কাছাকাছি নিয়ে এলো নৌকোটা। নৌকো থামালো। হাওয়া উল্টো দিকে বইছে, কাজেই গা জ্বালা করল না। ফ্রান্সিস বলল, শাঙ্কো, মশাল জ্বালো। শাঙ্কো চকমকি পাথরে লোহা ঠুকে ঠুকে দুটো মশালি চালল। ফ্রান্সিস বলল, উঠে দাঁড়াও। দুজনে নৌকোয় উঠে দাঁড়ালো। ফ্রান্সিস বলল, যত জোরে পারো মশাল ছোঁড়ো, ওই তর্নার গাছগুলোর মধ্যে। কথাটা বলে ফ্রান্সিস জ্বলন্ত মশালটা কয়েক পাক ঘুরিয়ে তর্নার গাছের ওপর ছুঁড়ে দিল। শাঙ্কো জ্বলন্ত মশাল ছুঁড়ে দিয়ে বলে উঠল, সাবাস ফ্রান্সিস। মুহূর্তে তর্নার গাছের জঙ্গলে আগুন লেগে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ফ্রান্সিস দ্রুত বসে পড়তে পড়তে বলল, এই তল্লাট ছেড়ে সরে যেতে হবে, ধোঁয়া উঠবে। যদিও বাতাস আমাদের উল্টো দিকে বইছে, তবু সাবধানের মার নেই, ধোঁয়াও বিষাক্ত। জ্বলন্ত তর্নার গাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠল। ধোঁয়া উড়ে যেতে লাগলো উত্তর দিকে। উল্টো দিকে ফ্রান্সিস দ্রুত নৌকো চালিয়ে বেশ কিছু দূরে চলে এলো। আগুন জ্বলতে লাগলো। কালো ধোঁয়াও উঠতে লাগলো ওপরের দিকে। ফ্রান্সিসরা অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে আগুন নিভে এলো। ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে গেল। এখন পরিষ্কার দেখা যাচ্ছে দ্বীপের কালো কুচকুচে মাটি। কি করবে এখন? শাঙ্কো জানতে চাইল। দ্বীপে নামব, ফ্রান্সিস বলল। শাঙ্কো ভীষণভাবে চমকে উঠল। বলল, মাথা খারাপ? বিষাক্ত গাছ না হয় নেই, কিন্তু ওখানকার ওই কালচে মাটিও তো বিষাক্ত। ফ্রান্সিস একটু চুপ করে থেকে বলল, শাঙ্কো, খাঁড়ির তীরে দুটো বড় পাথর পোঁতা আছে, দেখে এসেছ? হ্যাঁ, নৌকোয় ওঠার জন্য। শাঙ্কো বলল, যদি আমার অনুমান সত্যি হয় তাহলে ওই দ্বীপেও এরকম পাথরের ধাপ আছে। যদি পাথরের ধাপ থাকে তাহলে রাজা মিলিন্দার গুপ্ত ধনভাণ্ডার পোঁতা আছে ওখানেই। যে বা যারা ওখানে গুপ্তধন রেখে এসেছে, সে বা তারা ওই ধাপের ওপর দিয়েই হেঁটে গিয়েছিল, বিষাক্ত মাটি স্পর্শও করেনি। শাঙ্কো কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আবার সাবাস ফ্রান্সিস, কিন্তু তোমার অনুমান সত্যি হবে যদি। ওকে থামিয়ে দিয়ে ফ্রান্সিস বলে উঠল, হ্যাঁ, যদি ওখানে পাথরের ধাপ পাওয়া যায়, সেটাই দেখতে যেতে হবে। ফ্রান্সিস আর কোনো কথা বলল না। নৌকো চালালো অভিশপ্ত দ্বীপের দিকে। আস্তে আস্তে নৌকো তীরের একেবারে কাছে আসতে দেখা গেল সত্যি কালো মাটির ওপরে পর পর কয়েকটা পাথরের ধাপ গাঁথা, যেমন আছে খাঁড়ির তীরের ভূমিতেও। দুপুরে চড়া রোদ পড়েছে দ্বীপে, সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ফ্রান্সিস দাঁড় রেখে দিল। তীরের পাথরে পা রেখে সাবধানে নামল। কিছু আগে আগুন জ্বলেছিল, কাজেই পাথরটা বেশ গরম। তারপর শরীরের ভারসাম্য রেখে পরের পাথরে পা রাখল। মাটিতে পা রাখার উপায় নেই, পাথরে পা রেখে রেখে চলল। পোড়া গাছেও যাতে পা না পড়ে তাও হিসেবে রাখতে হচ্ছে। গুনে গুনে 8টা পাথরের ধাপ পার হতেই উজ্জ্বল রোদে দেখল একটা হাতলওয়ালা কালো কাঠের বাক্স একটা বড় পাথরের ওপর রাখা। ফ্রান্সিস শরীরের ভারসাম্য রেখে আস্তে আস্তে বাক্সটার হাতল ধরল। খুব সাবধানে বাক্সটা তুলে নিল। ওটা বেশ ভারী। ও বাক্স খোলার ঝুঁকি নিল না, আস্তে ঘুরে দাঁড়ালো। একটা ভারী জিনিস নিয়ে শরীরের ভারসাম্য রাখতে হচ্ছে, কাজেই খুব সাবধানে পাথরে পা রেখে রেখে নৌকোর কাছে ফিরে এলো। বাক্সের ভারে শরীরের ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে। ও তখন বেশ হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বাক্সটা এগিয়ে ধরে পড়ল।
শাঙ্খ, এটা নৌকোয় রাখো, দুজনেই ধরো। লার্দো হতবাক। এই সাংঘাতিক দ্বীপে বাক্স রেখে গেছে কে? সে কি মানুষ না দৈত্য? দুজনে ধরাধরি করে বাক্সটা নিয়ে নৌকোয় রাখল। ফ্রান্সিস সাবধানে নৌকোয় উঠে এলো, তারপর দাঁড় তুলে নিল। নৌকো চালালো তীরের ভূমির দিকে। এই বাক্সেই কি আছে রাজা মিলিন্দার গুপ্তধন? শাঙ্কর মনে তখনও সংশয়। খুলে দেখো, ফ্রান্সিস দাঁড় বাইতে বাইতে বলল। শাঙ্খ বাক্সের গায়ে হাতড়ে তালার গর্তে হাত দিয়ে দেখল একটা ছোট্ট চাবি আটকানো। ও চাবিটা ডান দিকে মোচড় দিল। কট করে একটা শব্দ হলো। ও হাতল ধরে টানল। বাক্সের ওপরের ডালা খুলে গেল। বাক্স ভর্তি সোনার অলংকার, হিরে, মুক্ত, মণিমাণিক্য। উজ্জ্বল রোদে সব ঝকঝক করতে লাগল। লার্দো এসব দেখে চিৎকার করে উঠল, ও! এরকম দৃশ্য ফ্রান্সিস শাঙ্ক অতীতেও দেখেছে। তবু আনন্দে শাঙ্ক চেঁচিয়ে উঠল, তীরে গাছের তলায় বসে থাকা হ্যারি লাফিয়ে উঠে দাঁড়ালো। তাহলে ফ্রান্সিস গুপ্তধন উদ্ধার করতে পেরেছে? হ্যারিও ধ্বনি তুলল। ফ্রান্সিস মৃদু হাসল। তারপর আস্তে আস্তে নৌকো তীরে ফেরালো। শাঙ্কু বাক্সটা কাঁধে তুলে নিল। তিনজনে চলল নগরের দিকে। হাঁটতে হাঁটতে শাঙ্কু বলল, আচ্ছা ফ্রান্সিস, এই গুপ্তধনের বাক্স তো কারো না কারো নজরে পড়তে পারত। না, পারত না। প্রথমত ওই অভিশপ্ত দ্বীপের ধারে কাছে কেউ যেত না। তর্নার গাছের আড়ালে ছিল ওই বাক্স। রাজা মিলিন্দা কিভাবে ওখানে বাক্সটা রেখেছিলেন? শাঙ্খ জানতে চাইল। রাজা মিলিন্দা একজন বা দুজন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত অপরাধীকে সকলের অগোচরে ওখানে নৌকোয় করে বাক্সসহ পাঠিয়েছিলেন। রাজার নির্দেশ ছিল 7-8টা পাথরের ধাপও নিয়ে যাবার। কয়েক দফায় ওরা নৌকোয় করে পাথরের ধাপগুলো নিয়ে গিয়েছিল। দ্বীপের মাটিতে সেগুলো গেঁথে ধাপের উপর দিয়ে হেঁটে গিয়ে বাক্স রেখেছিল। কিন্তু তর্নার গাছের ছোঁয়া ওরা এড়াতে পারেনি। ওখানেই বিষাক্ত মাটিতে মিশে গেছে ওদের দেহ। তাহলে রাজা মিলিন্দা কি পরে গুপ্তধনের বাক্সটা আনবেন ভেবেছিলেন? শাঙ্ক পড়ল। হ্যাঁ, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। তাহলে জীবিত অবস্থায় কিভাবে আনতেন? যেভাবে আমি এনেছি, ফ্রান্সিস বলল। বিষাক্ত তর্নার গাছ পুড়িয়ে ফেলে খাঁড়ির তীরে দুটো বড় পাথর দেখেই আমার কাছে সব রহস্য পরিষ্কার হয়ে গিয়েছিল। ওই দুটো পাথর ছিল ঠিক দ্বীপের পাথরের উল্টো দিকে, তাই দিক ঠিক রাখতে পেরেছিলাম। রাজবাড়ির সামনে এসে পৌঁছল ওরা। ফ্রান্সিস লার্দোকে বলল, যাও, রাজার সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করে দাও। লার্দোর হতভম্ব ভাব তখনও সবটা কাটেনি। ফ্রান্সিস বলল, বলবে যে গুপ্তধন উদ্ধার হয়েছে, উনি যেন সেটা বুঝে নেন। লার্দো চলে গেল। একটু পরেই প্রায় ছুটতে ছুটতে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, রাজসভায় চলো, ওখানেই রাজা আসবেন। ফ্রান্সিসরা রাজসভায় এসে অপেক্ষা করতে লাগল। কিছু পরে রাজা জোস্তাক এসে সিংহাসনে বসল। শাঙ্ক কাঁধ থেকে বাক্স নামিয়ে রাজার পায়ের কাছে রাখল। তারপর হাতল টেনে ওপরের ডালা খুলল। অত স্বর্ণালঙ্কার, হিরে, মণি, মুক্ত দেখে রাজা জোস্তাকের মুখে আর কথা নেই। কিছু পরে অভিভূতর মতো বলল, কি করে উদ্ধার করলে? ফ্রান্সিস সংক্ষেপে সব বলল। তারপর রাজাকে অনুরোধ করল, এবার আপনার শর্ত রাখুন। ওই বদ্ধ ঘর থেকে আমাদের মুক্তি দিন, আমরা জাহাজে ফিরে যাব। বেশ,
কিন্তু এত দামি অলংকার মণিমুক্ত তোমরা কিন্তু কিছু দাবি করবে না, রাজা বলল। আমরা একটা রূপোর টাকাও নেব না, আপনার প্রহরীদের হুকুম দিন, ফ্রান্সিস বলল। তখনই সেনাপতি এসে হাজির হলো। লার্ডো শুধু সেনাপতিকেই খবরটা দেয়নি, রাস্তায় যাকে দেখেছে তাকেই এই গুপ্তধন উদ্ধারের কথা বলেছে। দলে দলে লোক ছুটে আসতে শুরু করলো রাজবাড়ির দিকে। রাজা সেনাপতিকে হুকুম দিল ওদের ছেড়ে দিতে। সেনাপতি বলল, চলো তোমরা। অস্ত্রঘরের সামনে এলো সবাই। সেনাপতি প্রহরীদের বলল, এদের ছেড়ে দাও, রাজার হুকুম। প্রহরী দরজা খুলে দিল। হ্যারি গলা চড়িয়ে বলে উঠল, বাইরে বেরিয়ে এসো, ফ্রান্সিস গুপ্তধন উদ্ধার করেছে, এবার জাহাজে চলো। সব ভাইকিং বন্ধুরা ধ্বনি তুলল। তারা বাইরে বেরিয়ে এলো। শঙ্খ বলল, বেলা অনেক হয়েছে, এখানে খেয়ে গেলে হতো না? না। ফ্রান্সিস বলল, এই অন্ধকূপে আর এক মুহূর্তও থাকবো না, আমাদের জাহাজেই রান্না সেরে খাবো, এখন চলো। মারিয়া হাসতে হাসতে এসে ফ্রান্সিসের হাত ধরল। সবাই দল বেঁধে চলল জাহাজ ঘাটের দিকে। হাঁটতে হাঁটতে হ্যারি ফ্রান্সিসের কাছে এলো। বলল, ফ্রান্সিস, খাবার, জল আর খাদ্য নিতে হবে যে। সেসব কাল সকালে সাঙ্কোরা এসে নিয়ে যাবে। গত কয়েক রাত ঘুমোতেই পারিনি, আজ রাতে মরার মতো ঘুমোবো, ফ্রান্সিস বলল। শুধু তোমার নয়, আমাদেরও এক হাল, হ্যারি বলল। শুনছিলেন অনিল ভৌমিকের লেখা অভিশপ্ত দ্বীপে ফ্রান্সিস। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।